আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ দ্বিতীয় পত্রের আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমাদের ক্লাস হবে। খুব প্রাণবন্ত একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আমাদের টপিক হচ্ছে আজকে মুঘল সাম্রাজ্য। হ্যাঁ, ভারতের এই ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারতে যেই মুসলমানদের যে শাসনগুলো ছিল তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ব্যাপী যে শাসন মানে বংশানুক্রমে যে শাসনটা ছিল, সেই শাসকদের মধ্যে গুরুত্বপূর্ণ শাসন গোষ্ঠী ছিল কারা? তারা হচ্ছে মুঘল সাম্রাজ্য। ওকে, দেখো আমাদের গুরুত্বপূর্ণ আজকে যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে ইসলামের ইতিহাস আর সংস্কৃতির যে দ্বিতীয় পত্র। আমরা তোমাদের মিশন টেস্ট A+ কোর্সে আমরা দ্বিতীয় পত্র কভার করে দিব। সেই জায়গা থেকে আজকে আমাদের দ্বিতীয় পত্র থেকে আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। হ্যাঁ, তো মুঘল সাম্রাজ্য যেহেতু অনেক বড়, সেই জায়গা থেকে পুরোটা হয় শেষ করব না আজকে শুধু মুঘল সাম্রাজ্যের যে সূচনা এবং মুঘল সাম্রাজ্যের যে প্রাথমিক অবস্থা এবং কে প্রতিষ্ঠা করলো এবং দুইজন শাসক সম্পর্কে আজকে আমরা পড়ব এবং পরবর্তী সময়ে আমরা পরবর্তী শাসকগুলো পড়ব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সকলকেই স্বাগতম, আহলান সাহলান মারহাবান আমার ক্লাসে। সেকেন্ড চ্যাপ্টার পড়াবেন না ভাইয়া? সেকেন্ড চ্যাপ্টার গত ক্লাসে পড়ানো হয়ে গিয়েছে। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আমরা শেষ করেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের বলা যায় যে প্রথম অংশ পড়ব এবং পরবর্তী ক্লাসে তৃতীয় অধ্যায়টাও শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, মাফতিয়া খানম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে গিয়েছি, এখানেই মানে সকল ভালো লাগাটা কাজ করে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের মধ্যে যারা যারা যুক্ত হয়েছেন এদের মধ্যে গত ক্লাসে কে কে ছিলেন এটা একটু জানাবেন। আর হচ্ছে আপনারা কোথা থেকে দেখছেন এইটা একটু কাইন্ডলি জানিয়ে দিবেন। আমরা খুব বেশি সময় নেব না, আমরা ক্লাসে চলে যাব। হ্যাঁ, গত ক্লাসে কে কে ছিলেন আর গত ক্লাস নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা, গত ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও করবেন ইনশাল্লাহ। আশা করি যে সময়ের স্বল্প সময় হলেও ওটা মানে ওইটা ওভারকাম করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে মাফতি এখনো বলছেন গত ক্লাসে ছিলাম, হয়েছে ওইটা। আচ্ছা, আমরা এটাতে চালাই নিব এটাতে চালাই নিব, সমস্যা নেই, থাক, সমস্যা হবে না। আচ্ছা, গত ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে তোমরা বলবো, অবশ্যই বলবা। হ্যাঁ, কারণ আমাদের বিষয়টা হচ্ছে যে ইতিহাস মুখস্থর চাইতে ইতিহাসের মানে পাঠ পরিকল্পনাটা, ইতিহাসের যে পট পরিবর্তন এই পট পরিবর্তনটা আমাদেরকে বেশি ক্যাচ করতে হবে। ইতিহাসটা আগেই বলেছিলাম যে অনুধাবন করতে হবে, এটা মুখস্থ করার জিনিস না। এটা একটার সাথে আরেকটা রিলেট করলে তারপরেই না মুখস্থ হবে। হ্যাঁ, আগে কাহিনী, তারপরে হচ্ছে সাল, তারপরে হচ্ছে কে ছিল, কার সাথে ছিল, কি কি ঘটেছে, এগুলো হচ্ছে আগে কাহিনীটা নিজের মধ্যে নিজেকে অবজার্ভ করতে হবে, তারপরে তোমার ইতিহাস মনে থাকবে। সেই জায়গা থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটা পুরোটাই ইতিহাস বেসড একটা সাবজেক্ট। যেটা প্রথম পত্রের একটা অংশ আমরা পড়ি, সেটা হচ্ছে যে আরব উপদ্বীপ অর্থাৎ আরবে ইসলাম আগমনের পূর্বে কি অবস্থা ছিল, ইসলাম আগমন কিভাবে করেছে এবং ইসলাম আগমনের পরবর্তী শাসনগুলো কিভাবে ছিল, এইটা হচ্ছে যে আরব উপদ্বীপে আমরা পড়ি। আর আমাদের দ্বিতীয় পত্রের যেটা এই অধ্যায় 6টা অধ্যায় বিশ্লেষণ করলে তোমরা দেখবা, দ্বিতীয় অধ্যায় আমাদেরকে সেই 712-তে মোহাম্মদ বিন কাসিম যেই সিন্ধু বিজয় করলো সেখান থেকে নিয়ে এই ভারত উপমহাদেশে সর্বশেষ যে আমরা স্বাধীনতা অর্জন করি, মানে অর্থাৎ পাকিস্তান এবং
ভারত যে আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার পরবর্তীতে সর্বশেষ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশ এতদূর পর্যন্ত আমাদের দ্বিতীয় পত্রটা শেষ হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা দেখতে পারি যে আমরা অ্যাজ এ মুসলিম আমাদের এই অধ্যায়টা, এই সাবজেক্টটা সংযোজন করা হয়েছে যে মুসলিম হিসাবে আমাদের এই ভারত উপমহাদেশে ইসলাম কিভাবে এসেছে এবং ইসলামের পট পরিবর্তনগুলো কোন শাসক, কোন বংশানুক্রমের মাধ্যমে ইসলামটা শাসিত হয়েছে, সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে এই দ্বিতীয় পত্রে আমাদের আলোচনা। সেখান থেকে আমাদের আজকের আলোচনা হচ্ছে মুঘল সাম্রাজ্য, বা অনেকে বলতে পারে মুঘল বংশানুক্রম। কারণ আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখেছি যে দিল্লি সালতানাত আমরা পড়েছিলাম, সুলতানি শাসন। এখান থেকে আমরা মুঘল সম্রাট পাবো, ওখানে আমরা সুলতান পেয়েছিলাম, এখান থেকে আমরা সম্রাটি শাসন শুরু করব। হ্যাঁ, আচ্ছা, আরজুমানারা বলেছেন দিনাজপুর থেকে। ওকে, হ্যান্ড নোট কোথায় পাবো? হ্যান্ড নোট তো দিয়ে দেওয়ার কথা আপনাদেরকে। আচ্ছা, বাবরের ছেলে হুমায়ুন। আচ্ছা ভাইয়া, তাহলে তার মানে তোমার এটা আগে থেকে পড়া আছে, এই তো? মাশাআল্লাহ, ভালো, সমস্যা নাই। যাদের আগে থেকে একটু পড়া আছে তাদের জন্য এই অধ্যায়গুলো ক্যাপচার করাটা একটু সহজ হয়ে যায়। হ্যাঁ, যদি তুমি দেখবা যে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে দেখবা, তুমি যদি ক্লাসে আসার আগে, হ্যাঁ, ক্লাসে আসার আগে যদি কিছুক্ষণ ওই অধ্যায়টা একটু পড়াশোনা করে আসো, দেখবা যে অনেক কিছু মাথায় ঢুকবে না, অনেক কিছু বুঝতে সমস্যা হবে। কিন্তু এই যে কিছুক্ষণ আগে একটু পড়াশোনা করে আসছো, আসার পর যখন ক্লাসে বসবা, তারপরে যখন তোমার ইনস্ট্রাক্টর ভাইয়া যখন আস্তে আস্তে যখন তোমাদেরকে মানে একটার পর একটা রিলেট করে করে পড়াবে, তখন তুমি মনে করবে আহা, এটাই তো আমার মাথায় আসতেছিল না, এটা যে এইভাবে, এটাই তো মাথায় আসতেছিল না। কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে একটা যুদ্ধের নাম দুইবার করে আসছে, মানে একটা যুদ্ধের দুইটা করে নাম আছে। তুমি একটা নাম পড়ছো, আরেকটা নাম তোমার পড়া নাই, তুমি ওটা রিলেট করতে পারতেছো না যেটা কই থেকে আসছে। কিন্তু যখন একবার পড়ছো, পড়ার পর যখন ক্লাসে আসবা, তখন দেখবা যে তোমার এই সমস্যাটা দূর হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ওকে, তোমরা যখন সবাই চলে আসছো তাহলে ক্লাসটা শুরু করে দে। হ্যাঁ, আজকের আমাদের পড়াটা খুব বেশি হবে না, অল্প মাত্রায় হবে। হ্যাঁ, আমি খুব ছোট করে স্লাইড সাজাইছি। পরবর্তী ক্লাসটা তোমাদের আমরা মুঘল সাম্রাজ্যের যে প্রধান 6 জন সম্রাট পাবো, সেখান থেকে আমরা প্রথম 2 জনকে নিয়ে আজকে আমাদের পড়াশোনা, এবং বাকি 4 জন এবং মুঘল সাম্রাজ্যের মধ্যে মানে এটাকে কি বলা যায়, এটাতে বলা যায় যে তৃতীয় ব্যক্তির আগমন যেটা বলে না, সেই তৃতীয় ব্যক্তি হিসাবে শেরশাহর শাসন রয়েছে তোমাদের প্রায় 15 বছরের মতন। সেই শেরশাহর শাসন সহ পরবর্তী 4 জন সম্রাট আমরা আগামী ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমি শেখর আহমেদ আহমদ, না, আপনার নামটা যদি আহমাদ হতো, ময়াকার হতো, তাহলে আরবি ব্যাকরণ অনুযায়ী খুব মানে যুক্তিযুক্ত হইতো আর কি, অর্থবহ হইতো। আচ্ছা, আপনি বলেছেন এই অধ্যায়টাই চাইছিলাম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নাই ভাইয়া, আপনি পরবর্তী ক্লাসেও থাকবেন ইনশাল্লাহ। এই পুরো অধ্যায়টা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, কলেজে পড়িয়েছিল না, কলেজে তো পড়াই ভাইয়া, কিন্তু আপনারা তো মনোযোগী হন না, জন্যই তো পরবর্তীতে আপনাদের জন্য কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, ওকে, তো চলেন আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, দেখেন আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়। আমরা প্রথম অধ্যায় পড়েছিলাম যে এই ভারত উপমহাদেশে মুসলিমদের আগমন। হ্যাঁ, এখানে আমরা 3 জন ব্যক্তির নাম পেয়েছিলাম। আজকের আলোচনা শুরুর আগে যদি তাদের মানে পূর্বের আলোচনাগুলো একটু করে পড়ি, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা পেয়েছিলাম মোহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরি। তারপরে গিয়ে আমরা পাইলাম কি দিল্লি সালতানাত, সেখানে আমরা পাইলাম মোহাম্মদ ঘুরির কৃতদাস কুতুবুদ্দিন আইবেক থেকে শুরু করে সুলতান ইলতুৎমিশ থেকে শুরু করে আমরা গিয়াসুদ্দিন বলবন থেকে শুরু করে তারপরে সুলতানা রাজিয়া পেয়েছি আমরা। হ্যাঁ, তারপরে আমরা আস্তে আস্তে আসতে গিয়ে আমরা পেয়েছি কি এই দিল্লি সালতানাতের পতন ঘটে। তারপরে পানিপথের প্রথম যুদ্ধে এসে 1526-এ আমরা কি পাই, 1526-এ আমরা পাই মাঝখানে খলজি বংশ রয়েছে, জালালউদ্দিন খলজি যার প্রতিষ্ঠাতা, তারপরে আলাউদ্দিন খলজি তার শ্রেষ্ঠ শাসক বলা যায়, শ্রেষ্ঠ সুলতান বলা যায়। তারপরে আমরা দেখি যে পানিপথের দ্বিতীয় যুদ্ধে দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান, সেখান থেকে পানিপথের দ্বিতীয় যুদ্ধে যাকে পরাজিত করে সম্রাট বাবর, তিনি কি করেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ওকে,
আচ্ছা ভাই, একটু তো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমরা যে কমেন্ট করতেছো সেই জায়গা থেকে বলবো যে যেটা প্রাসঙ্গিক সেটাই কমেন্ট করবা, না হলে দেখবে যে তোমার মনোযোগও ক্লাসে থাকবে না, তোমার কমেন্টের দিকে যে আরও যে মনোযোগ দিবে তারও কিন্তু ক্লাসে মনোযোগ থাকবে না, সেই দিক থেকে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যেটা প্রাসঙ্গিক ক্লাসের সাথে বা যেটা তোমাদের প্রয়োজন সেইটাই তোমরা এখানে আহ, সেটাই তোমরা এখানে কমেন্ট করবা এবং সেটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজে বাজে যে কমেন্ট করবা, সেই কমেন্ট করলে ভাইয়া দিন শেষে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অলরেডি কিন্তু তোমাদের যারা 26 ব্যাচ আসছো তোমাদের 2 বছরের পড়াশোনা শেষ, আর রয়েছে সামান্য কয়েক মাস। হ্যাঁ, এই কয়েক মাসের পড়াশোনায় যদি তোমরা অমনোযোগী হও তাহলে পরবর্তী যে তোমাদের টেস্ট পরীক্ষায় আমরা যেটা বলতেছি যে মিশন টেস্ট A+ কোর্স, যেখানে আমরা তোমাদেরকে দ্বিতীয় পত্রের প্রায় 60 থেকে 70% কভার করে দেওয়ার চেষ্টা করব, সেই জায়গা থেকে তোমরা যদি এখন অমনোযোগী হও তাহলে দেখবা ভাইয়া এই সময়টাও তোমরা কাজে লাগাচ্ছ না। হ্যাঁ, এই সময়টার যে একটা গুরুত্ব রয়েছে, তোমরা যে পড়াশোনা করতেছো এই পড়াশোনাটাও তোমাদের কাজে আসবে না। সেই জায়গা থেকে বলবো তোমরা ক্লাসে মনোযোগ দাও। ওকে, তো ঠিক আছে, দেখো আমাদের ক্লাস কি, ক্লাস বলে দিয়েছে অলরেডি, উপমহাদেশে মুঘল শাসন। ভারতীয় উপমহাদেশের যে শাসন সেখানে আমরা পাবো আজকে যে বংশটা পাবো সেটা হচ্ছে মুঘল শাসন। দেখো মুঘল শাসনের ব্যাপ্তিটা দেখো, মুঘল শাসন প্রায় 300 বছরের শাসন। সেখানে আমরা পাবো 1526 থেকে 1858 পর্যন্ত সিপাহী বিপ্লব যেটা ঘটে, যেটা ইংরেজদের মাধ্যমে দ্বিতীয় বাহাদুর শাহ যেই এই রেঙ্গুন বলে, যেটা বর্তমানে হচ্ছে মায়ানমার, এখানে নির্বাসন করার মাধ্যমে আমাদের এই মুঘল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। সেই জায়গা থেকে আমরা প্রায় 300 বছরের একটা শাসনামল পড়বো আজকে। এই 300 বছরের শাসনামলে আমরা প্রধানত ছয়জন সম্রাটকে পাবো। ওকে, এই 6জন সম্রাটকেই পাবো। প্রথমে পাবো হচ্ছে বাবর, তারপর পাবো হুমায়ুন, তারপর পাবো আকবর, তারপর পাবো জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, তারপর পাবো আওরঙ্গজেব। এই 6জনকে আমরা প্রধান আমাদের পড়ার বিষয়, এই 6জন। তারপরে গিয়ে আমরা আরও প্রাসঙ্গিক কিছু আলোচনা রয়েছে, এই আলোচনার মাধ্যমে। আচ্ছা ভাই, এটা কি ইসলাম শিক্ষা? তার মানে এই তোমার ভাইয়ার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এই জন্য তুমি মনে করছো এটা ইসলাম শিক্ষা ক্লাস, তাই না? আচ্ছা, ইসলাম শিক্ষা না, তবে এর মধ্যেও ইসলামের আলোচনায় সব কিছু। আমাদের যে সাবজেক্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এটা পুরোটাই ইসলাম বেসড, মানে ইসলামী সাম্রাজ্য কিভাবে গড়ে উঠেছিল সেটা প্রথম পত্রে আমরা পাবো আরব উপদ্বীপে, এবং দ্বিতীয় পত্রে আমরা পাবো এই ভারত উপমহাদেশে। সুতরাং এটা ইসলামের ক্লাসই বলা যায়। ওকে, ওকে, তাহলে চলো দেখো, আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে ভারত উপমহাদেশে মুঘল শাসন। ভারত উপমহাদেশে কি কি পড়তেছি আমরা? মুঘল শাসন। আমাদের শাসনের নাম হচ্ছে মুঘল শাসন। এটা 300 বছরের ব্যাপ্তিকাল। সেখান থেকে আমরা পাবো 1526 থেকে 1858 সাল পর্যন্ত। ওকে, দেখো এটা শুরু হয় কোথা থেকে? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ। আমরা এর আগে যে চ্যাপ্টার পড়েছিলাম সেই চ্যাপ্টারে যে মোহাম্মদ ঘুরির মাধ্যমে মোহাম্মদ ঘুরির পরে তো আমি কুতুবুদ্দিন আইবেক পাই। মোহাম্মদ ঘুরি 2টা যুদ্ধ পায়, একটা হচ্ছে যে তরাইনের প্রথম যুদ্ধ, একটা তরাইনের দ্বিতীয় যুদ্ধ। আর ঠিক তেমনই আমরা এখানে পাবো পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই জিনিসটা কিন্তু অনেক কনফিউশন থাকে, হ্যাঁ কনফিউজিং জিনিস। সেই জায়গা থেকে তোমরা যুদ্ধগুলো একটু আলাদা আলাদা করে পড়বা, মানে সালটা প্রথম পড়বা যে প্রথম যুদ্ধে কার এগেনস্টে কে ছিল, কার সাথে কে যুদ্ধ করেছে। ওকে, কে জয়ী হয়েছে, কে পরাজয় বরণ করেছে, এবং এই পরাজয় বরণের ফলাফলটা কি হয়েছে, এইভাবে পড়বা, নাহলে কিন্তু মনে থাকবে না। ওকে, আচ্ছা দেখো, পানিপথের প্রথম যুদ্ধ, এই জিনিসটা অবশ্যই নোট ডাউন করে নাও। পানিপথের প্রথম যুদ্ধ পরাজিত করে কাকে? দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে? ইব্রাহিম লোদি। ওকে, দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে কে? বাবর। বাবরের পুরো নাম দেখো, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ওকে, তাহলে আমরা যে প্রথমে পাচ্ছি বাবরের পুরো নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি কি করেন? ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। ইব্রাহিম লোদি কোন বংশের ছিল? ইব্রাহিম লোদি ছিল দিল্লি সালতানাতের। সাল কত ছিল? 1526। তারপরে আসো,
এই যে আমরা যেটা প্রথম যেটা আছে 1526, এটা যেহেতু সূচনা, সেহেতু সূচনাটা পড়ে নিলাম। এখন যেই মুঘল সাম্রাজ্য আমরা পড়তেছি, এটার পতনটা কিভাবে দেখো। 1858, এই যে দেখো 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল রাজবংশ ভারত শাসন করে এবং এ বংশের শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ আকবর। এখানে এই মুঘল সাম্রাজ্যের আমরা দুইজন শ্রেষ্ঠ সম্রাট পাবো, একটা হচ্ছে আকবর আর একটা হচ্ছে আওরঙ্গজেব। ওকে, তবে তোমাদের যদি ঢালাওভাবে কোশ্চেন এভাবে আসে স্পেসিফিকভাবে যে মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিল, আচ্ছা তোমাদের যদি খালি স্পেসিফিকভাবে কোশ্চেন আসে যে মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিল, তাহলে কিন্তু তোমরা নাম দিবা কার, আকবরের নাম দিবা। ওকে, আর যদি বলে শ্রেষ্ঠ শাসকদের মধ্যে দুইজনের নাম লিখো, তাহলে তোমরা দিবা আকবর এবং আওরঙ্গজেব। আচ্ছা দেখো, যে মুঘল রাজবংশ ভারত শাসন করে, এটার শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে সম্রাট আকবর। প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা লাভ করে এবং তাকে প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয়, অর্থাৎ এই মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এর আগে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় পড়েছি, সেখানে কি ছিল, দিল্লি সালতানাত। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিল, কুতুবউদ্দিন আইবেক। কিন্তু দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, কুতুবউদ্দিন আইবেকের জামাতা সুলতান ইলতুৎমিশ। তো সুতরাং এইভাবে একটু রিলেট করে পড়ার চেষ্টা করবা, নাহলে কিন্তু মনে থাকবে না। তারপরে দেখো যে 1858 সালে কি সিপাহী বিদ্রোহ, এটা আমরা এই দ্বিতীয় পত্রের শেষের অধ্যায়গুলোতে গিয়ে পেয়ে যাব এই আলোচনাটা। দেখো, ব্রিটিশ সরকার 1858 সালে দ্বিতীয় বাহাদুর শাহকে, এটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, এই বাহাদুর শাহকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারে নির্বাসন দেন। এটা হচ্ছে মিয়ানমার বর্তমান নাম, তৎকালীন নাম ছিল হচ্ছে ইয়াঙ্গুন বা রেঙ্গুন। হ্যাঁ, ওটাকে বর্তমানে মিয়ানমার বলতেছে, এর আগে এটা নাম ছিল ইয়াঙ্গুন বা রেঙ্গুন। দেন এবং এর মধ্য দিয়ে প্রায় 300 বছরের, যেটা একটু আগেই বলে দিয়েছি তোমাদের, 300 বছরের ভারত শাসনকারী মুঘল রাজবংশের। রাজবংশ কেন বলা হচ্ছে, রাজাদের যে বংশ সেটা কিভাবে হয় দেখো। ভাইয়া আপনি স্লাইডে যেগুলো দেন সেগুলো ওইগুলো পড়লে হবে। আচ্ছা, স্লাইডে যেগুলো থাকে এগুলো হচ্ছে যে একদম জিস্ট, যেগুলো না পড়লেই নয়। হ্যাঁ, সেগুলোই আমরা এখানে নিয়ে আসি। এর পাশাপাশি তোমার যদি সুযোগ থাকে তাহলে মূল বইটা পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমার কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাবে। এখান থেকে যদি তুমি পড়ো, স্লাইড থেকে যদি পড়ো, তাহলে তোমার তোমার জন্য পরীক্ষায় পাশ করা এবং ভালো মার্ক নিয়ে আসা খুবই সহজ হয়ে যাবে। কিন্তু তোমার যদি বিস্তারিত নলেজ জানতে চাও, ইভেন হচ্ছে যে একটার সাথে একটা রিলেট করতে চাও, তাহলে তোমার অবশ্যই মূল বইটি একবার দেখা উচিত। তুমি যখন এটা আয়ত্ত করে ফেলবা, আত্মস্থ করে ফেলবা, স্লাইডের যে ইয়েগুলো আছে, পিডিএফটা আছে, এটা এই জন্য আত্মস্থ করে ফেলবা। এরপরে যখন তুমি মূল বইয়ে যাবা, তখন যে তোমার 80 পেজের যে একটা করে অধ্যায়, এই অধ্যায়টা তোমার কাছে বড় মনে হবে না, তখন তোমার কাছে সব কিছু পড়তেও হবে না। এখানে যেগুলো আছে এগুলো যদি একবার করে তুমি দেখতে পারো, তাহলে দেখবে যে তোমার সমস্যা একদম সমাধান হয়ে যাবে। আমি বলছি না যে এটা পড়লেই তোমার শুধু হবে, কিন্তু হ্যাঁ, এটা পড়লেই তোমার 90% কভার হয়ে যাবে, কিন্তু 100% কভার করতে গেলে তোমাকে অবশ্যই মূল বই পড়তে হবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, মুঘল সাম্রাজ্য আমরা পড়তেছি, যেখানে মুঘল সাম্রাজ্যের পতন হয় কত সালে, 1858 সালে। 1858 সালে কোথায়, সিপাহী বিদ্রোহের মাধ্যমে দ্বিতীয় বাহাদুর শাহকে পরাজিত করে তাকে কি দেয়, নির্বাসন করে দেয় কে, ব্রিটিশ সরকার। অর্থাৎ হচ্ছে এই যে ইংরেজরা আমাদের দেশে আসে, তারা হচ্ছে এই কাজটা করেছিল। এর মাধ্যমে আমাদের মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। সালটা মনে রাখবা, 1858 সাল। এবং এই মুঘল সাম্রাজ্য শুরু হয়েছিল কার মাধ্যমে, শুরু হয়েছিল 1526 কোন যুদ্ধের মাধ্যমে, পানিপথের প্রথম যুদ্ধ। শেষ হয়েছে কার মাধ্যমে, সিপাহী বিদ্রোহের মাধ্যমে। কত সালে, 1858 সালে। ওকে, আসো পরবর্তী এতে যাই। এখন দেখো, তোমাদের যে একটু আগেই বলেছি যে আমাদের এই মুঘল সাম্রাজ্য পড়তে গেলে আমরা প্রধান 6জন শাসক পাবো। সেই শাসকদের কার ছেলে কে, কার পরে কে, এটা যদি তোমরা মনে রাখতে না পারো, তাহলে দেখবা যে তোমরা গুলায় ফেলবা। একজন কমেন্ট করেছো, ভাই অধ্যায়টা চাচ্ছিলাম। তো তোমাদেরকে বলি, তোমাদের এই অধ্যায় নিয়ে একটু কনফিউশন থাকে যে কার পরে কে। আমরা জানি যে বাবর শুরু করলো, তারপরে
এই বাহাদুর শাহের মাধ্যমে শেষ হয়, কিন্তু এই মাঝখানের যে আলোচনাগুলো আমাদের প্রধান যে 6 জনের নাম জানতেই হবে। এই 6 জন কার পরে কে, এইটা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে যে এই লাইনটা দেখো, বাবার হয়েছে আবার জ্বর সারিল ঔষধে, বা তোমরা বলতে পারো বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। কিভাবে দেখো, বাবার থেকে আমরা বলতে পারি সম্রাট বাবর। সম্রাট বাবর, যিনি হচ্ছেন মুঘল বংশের প্রতিষ্ঠাতা। এ হয়েছে, এখান থেকে আমরা বলতে পারি সম্রাট হুমায়ুন। তোমরা এই লাইনটা যদি মনে রাখতে পারো তাহলে দেখবা যে একটার সাথে আরেকটা খুব সুন্দর রিলেট করতে পেরেছ। আবার থেকে আমরা বলতে পারি সম্রাট আকবর, যেটি হচ্ছে দ্য গ্রেট আকবর, যাকে সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয়। ওকে, বাবার হয়েছে আবার জ্বর, আবার বলে দিচ্ছি তোমাদেরকে, বাবার থেকে আমরা বলবো বাবর, হয়েছে থেকে হুমায়ুন, আবার থেকে আকবর, এই জ্বর থেকে আমরা বলবো সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর। সারিল থেকে আমরা বলবো কে, সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান। আর যিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি হচ্ছেন এই 6 জনের মধ্যে, তিনি হচ্ছেন আওরঙ্গজেব। তোমরা কি বুঝতে পারতেছো? ক্লিয়ার? তাহলে এই লাইনটা মনে রাখবা। হ্যাঁ, যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধের, বাবার থেকে বাবর, হয়েছে থেকে হুমায়ুন, আবার থেকে আকবর, জ্বর থেকে জাহাঙ্গীর, সারিল থেকে শাহজাহান, এবং ঔষধ থেকে এই যেটা এই থেকে আমরা বলবো যে আওরঙ্গজেব। ওকে, সারিল যে দন্তস্ব, এটা তালবস্য ধরলে আমরা বলবো শাহজাহান, জ্বর থেকে জাহাঙ্গীর, আবার থেকে আকবর, হয়েছে থেকে হুমায়ুন, এবং বাবার থেকে বাবর। ওকে, এই লাইনটা যদি মনে রাখো তাহলে দেখবা পরবর্তীতে তোমাদের এই বুঝতে সুবিধা হবে। এখন দেখো, এই যে 6 জন আছে, এই 6 জনের মধ্যে আমরা আজকে কোনটা পড়ব? আজকে আমরা পড়ব হচ্ছে সম্রাট বাবর এবং সম্রাট হুমায়ুন। ওকে, আসো। যেহেতু আমরা মুঘল সাম্রাজ্য নিয়ে পড়তেছি, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? সর্বপ্রথম মুঘলদের একটা পরিচিতি জানতে হবে। মুঘলরা কোথায় ছিল এবং এ ভারতবর্ষে কেন আসলো, কিভাবে আসলো, তাদের আসার কারণটা কি? মুঘলরা কোথায় ছিল? তোমাদের যদি দেখো এশিয়ার ম্যাপ যদি কারো জানা থাকে, বা তোমাদের টেবিলে যদি এশিয়ার ম্যাপটা থেকে থাকে, তাহলে তোমরা ম্যাপটা একবার দেখো, দেখলে বুঝতে পারবা যে চীন এবং হচ্ছে উপরে রাশিয়া, এই রাশিয়ার মাঝখানে দেখবা হচ্ছে মঙ্গোলিয়া নামে একটা দেশ আছে। এই মঙ্গোলিয়াটাই মূলত হচ্ছে, মঙ্গোলিয়াই হচ্ছে এই মুঘল যারা আছে বংশানুক্রম, এদের হচ্ছে পূর্বপুরুষদের ওই স্থান আর কি। ওখান থেকেই মূলত এই মঙ্গলরা এই জায়গাতে এসেছে, এবং মঙ্গল থেকেই মূলত মুঘল শব্দের উৎপত্তি। হ্যাঁ, মঙ্গল শব্দের অর্থ হচ্ছে সাহসী। এইখান থেকেই মূলত এই মুঘল সাম্রাজ্যের সূচনাটা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কোথা থেকে এসেছে মূলত। তারপরে আমরা যেটা পাবো যে মধ্য এশিয়াতে দেখবা তোমরা যে ভারতের উপরে এই সাইডে পাকিস্তানের উপরে দেখবা যে চীনের এই অংশটাতে মাঝখানে যে অংশটা পাবা মাঝে, ওখানে দেখবা উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, এই যে দেশটা আছে, যেটা হচ্ছে যে তোমার এই তুরস্কের পাশের যে দেশটা উজবেকিস্তান, মূলত সেই উজবেকিস্তানেই এই হচ্ছে মুঘল সাম্রাজ্য, যেটা আমরা পড়বো হচ্ছে যে প্রতিষ্ঠা করেন সম্রাট বাবর। এই বাবরের জন্মস্থান, এবং সেখান থেকেই মূলত সম্রাট বাবর এই ভারত উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য অর্থাৎ মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মুসলিম সাম্রাজ্য বলার চাইতে আমাদের মুঘল সাম্রাজ্যটা বলাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, এইটা কি ক্লাস ভাইয়া? এটা হচ্ছে যে অ্যাডমিশন A+ নিশ্চিতকরণের যে কোর্স আমাদের, সেখানে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির 2য় পত্রের 3য় নাম্বার অধ্যায়ের আজকে প্রথম অংশ আমরা পড়তেছি। ওকে, অনেকজনে আছে না বুঝে
ক্লিয়ার করে। আচ্ছা ভাইয়া, তাহলে যারা বোঝো নাই তারা একটু বলো যে কোন জিনিসটা বোঝো নাই। ওকে, কারণ তোমাদেরকে বোঝানোর জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যেটা বললাম, মুঘলরা প্রথম কোথা থেকে এসেছে? মঙ্গোলিয়া থেকে এসেছে, সেখান থেকেই এই মুঘলদের আগমন। আর যেটা আমরা উজবেকিস্তান আছে, সেই উজবেকিস্তানটাই মূলত হচ্ছে এখানে এই সমরকন্দ এবং ফরগানা নামক যে দুইটা রাজ্য রয়েছে, এই দুই রাজ্যের ফরগানা নামক যে রাজ্য, এটার দায়িত্ব পায় হচ্ছে সম্রাট বাবর, যেটা মাত্র 11 বছর বয়সে। তোমাদের কোশ্চিনে আসে দেখবা যে সম্রাট বাবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করে। ওখানে প্রশ্নে কিন্তু লেখা থাকে অনেক সময় যে মুঘল সাম্রাজ্যের সম্রাট বাবর সর্বপ্রথম কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করে। তোমাদের কিন্তু কনসেপশনটা এখানে ভুল হতে পারে যে মুঘল সাম্রাজ্যের সম্রাট হিসেবে তিনি 11 বছরে তিনি সিংহাসনে বসেন। মূলত বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে তিনি যেই সমরকন্দ এবং ফরগানার যেই তার বাবার যে সাম্রাজ্যটা ছিল, সেখানে তিনি 11 বছর বয়সে সিংহাসন লাভ করেন। ওকে, এখন দেখো যে তিনি কোথা থেকে এসেছে শব্দটা আমরা একটু স্লাইড অনুযায়ী দেখি। দেখো, এই মঙ্গা শব্দ হতে মঙ্গল কথাটির উদ্ভব হয়েছে। মানে আমরা যে মঙ্গোলিয়াটা পড়তেছি, এই মঙ্গল কথাটি এসেছে মূলত মঙ্গা থেকে। এর অর্থটা দেখো, অর্থটা হচ্ছে নির্ভীক, অর্থাৎ হচ্ছে সাহসী, অকুত ভয়, সাহসী, নির্ভীক। ওকে, তাহলে মঙ্গল শব্দটা এসেছে মঙ্গা থেকে, এবং এই মঙ্গল থেকেই মূলত মুঘল শব্দটা এসেছে। তাহলে মুঘল শব্দ এসেছে কোথা থেকে? মঙ্গল থেকে। এবং মঙ্গল শব্দটা এসেছে কোথায় থেকে? মঙ্গল শব্দ এসেছে মঙ্গা শব্দ থেকে। কথাটির উৎপত্তি দেখো, চেঙ্গিস খান যিনি আছেন, মহাবীর চেঙ্গিস খান প্রতিষ্ঠিত রাজবংশ মঙ্গল নামে পরিচিত। হ্যাঁ, চেঙ্গিস খান সম্পর্কে আমরা জানবো। এর আগের যে অধ্যায়টা রয়েছে, অধ্যায়ে আমরা দেখেছি যে দিল্লি সালতানাতের সুলতানদের সময়ে এই মঙ্গলরা কিন্তু একাধিকবার এই ভারত উপমহাদেশে আক্রমণের চেষ্টা করেছে, এবং ছোটোখাটো অনেকগুলোই যুদ্ধ সংঘটিত হয়েছে। ওকে, তো সেই জায়গা থেকে এই মঙ্গলদের যেটা শ্রেষ্ঠ বীর, তিনি হচ্ছেন চেঙ্গিস খান। এই চেঙ্গিস খান, হ্যাঁ, ওকে, এর মঙ্গোলিয়ার অধিবাসী রাজবংশ মঙ্গল নামে পরিচিত। এরা মঙ্গোলিয়ার অধিবাসী। মানে হচ্ছে এই যে মুঘল যেটা বলতেছি, এদের পূর্বপুরুষদের অধিবাস মানে আদি নিবাস কোথায় ছিল? মঙ্গোলিয়ায়। আর এই মুঘলদের যে ধর্মটা ছিল, অর্থাৎ আমরা পড়তেছি কোথায়? ভারত উপমহাদেশে মুসলিম শাসন আমরা পড়তেছি। এই মুসলিম শাসনে যেটা আমরা এখন মুঘল সাম্রাজ্য পড়তেছি, এই মুঘল সাম্রাজ্যে এদের ধর্মটা কে ছিল? ধর্মটা ছিল কি? অবশ্যই এরা ইসলাম ছিল। কারণ আমাদের এই অধ্যায়ের নামই হচ্ছে যে মুসলিম শাসন আমরা পড়তেছি, সেই জায়গা থেকে তারা অবশ্যই মুসলমান ছিলেন। তাহলে এখন আসো যে আমরা যেটা পড়তেছি যে প্রথম শাসককে সম্রাট বাবর। ওকে, তাহলে সম্রাট বাবরকে প্রথম শাসক, এবং তিনি কি করেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এখন তাহলে আমাদের অবশ্যই সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে, তার সম্পর্কে। হ্যাঁ, প্রাথমিক জীবন এবং সিংহাসন। দেখো, বাবর শব্দের অর্থ কি? সিংহ। এটা তোমাদের একাধিকবার বোর্ড কোশ্চেনে এসেছে। হ্যাঁ, একাধিকবার তোমাদের এসেছে কি বাবর শব্দের অর্থ কি? বাবর এটি একটি তুর্কি শব্দ। বাবর শব্দের অর্থ হচ্ছে, বাবর কি শব্দ? তুর্কি শব্দের অর্থ হচ্ছে সিংহ। দেখো, 1483 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি এশিয়ার তুর্কিস্তানের ফরগানায় জন্মগ্রহণ করেন। তোমাদের একটু আগে যেটা বলেছি, তুর্কিস্তানের ফরগানায় জন্মগ্রহণ করেন, এবং তিনি যে 11 বছর বয়সে সিংহাসনে বসেন, এটা কোথায়? ফরগানার যে সিংহাসন, সেই সিংহাসনে তিনি 11 বছর বয়সে বসেন। তাহলে তোমরা এখানে ক্লিয়ার হয়ে গেলে যে তিনি কোথায় জন্মগ্রহণ করে। দেখো, তুর্কিস্তানের, যেটা উজবেকিস্তান এবং হচ্ছে তোমাদের যেই বর্তমানে তুর্কিস্তান, এর মাঝামাঝি যে জায়গাটা, সেই জায়গাটাতে তিনি তুর্কিস্তানে জন্মগ্রহণ করেন। কত সালে? 1483 খ্রিস্টাব্দে। তাহলে আমরা কার সম্পর্কে পড়তেছি? আমরা পড়তেছি মুঘল সাম্রাজ্যের সর্বপ্রথম সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা। ওকে, আসো পরবর্তী অধ্যায়ে যাই, পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, যেহেতু আমরা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সম্পর্কে জানছি, তাহলে তার পিতার নাম এবং তার মাতার নামটা আমাদের জানা অবশ্যই জরুরি। দেখো, তার মাতা হচ্ছে কুতলুগ নিগার খানম, এবং পিতা হচ্ছে ওমর শেখ মির্জা।
এই ওমর শেখ মির্জা যখন মৃত্যুবরণ করেন তখন ফরগানার সিংহাসনে মাত্র 11 বছর বয়সে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সিংহাসনে আরোহণ করেন। ওকে, এখন দেখো যে পিতার দিক থেকে চাগতাই তুর্কি বীর, এই জিনিসটা মাথায় রাখবা, তুর্কি বীর তৈমুরলং। এখানে আমরা দুইটা পাবো, একটা হচ্ছে যে মঙ্গল নেতা পাবো চেঙ্গিস খান, একটা হচ্ছে যে তুর্কি বীর পাবো হচ্ছে তৈমুরলং। এই দুইজন যে তৎকালীন বিশ্বের এই দুইজন যে অকুত ভয়। আচ্ছা ভাইয়া, এটা কি মাদ্রাসার ইসলামের ইতিহাস? মাদ্রাসায় তোমাদের ইসলামের ইতিহাস সাবজেক্ট আছে, অবশ্যই আছে তোমাদের, কিন্তু ওখানে এই অধ্যায়টা রয়েছে, মুঘল শাসনটা রয়েছে। এইটা মূলত হচ্ছে আমরা পড়তেছি যে একাদশ দ্বাদশ শ্রেণী, অর্থাৎ হচ্ছে ইন্টারমিডিয়েটের একাদশ দ্বাদশ শ্রেণী যেটা, সেটার ইসলামের ইতিহাসের সংস্কৃতির দ্বিতীয় পত্র। এখানে দুইটা পত্র আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র। মাদ্রাসায় কিন্তু এটা 100 মার্কসের। হ্যাঁ, বাবা ওমর শেখ মির্জা যখন মৃত্যুবরণ করেন তখন সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ফরগানার সিংহাসন আরোহণ করেন। এই ফরগানার সিংহাসন আরোহণ করার পরে তিনি ধীরে ধীরে ফরগানাটাকে নিজের আয়ত্ত নিয়ে আসেন। তারপরে এখন তোমাদের একটু গল্পের আকারে বলে দিই যে তিনি কেন এই ভারতবর্ষটা আক্রমণ করতে চাইলেন। কারণ হচ্ছে উজবেকিস্তানটা কিন্তু ভারতের মানে কিছুটা দূরেই পড়ে, মাঝখানে তোমার রয়েছে ওই তোমার ভারত পার হলে পাবা পাকিস্তান, তারপর আফগানিস্তান, এবং উপরের জায়গাটা হচ্ছে উজবেকিস্তান, তারপর কাজাখস্তান, কিরগিজস্তান, এবং তার পশ্চিমে পাবা কিন্তু তোমরা ইরানের অংশ পাবা, এবং তার উপরে পাবা তুরস্ক। তো সেই জায়গা থেকে সেই উজবেকিস্তান বা তুর্কিস্তান থেকে কেন সম্রাট বাবর এই ভারত উপমহাদেশে আসলেন, তার মধ্যে মূলত কারণ হচ্ছে যে তৎকালীন সময়ে, আচ্ছা ওকে ওকে ওকে, তো তৎকালীন সময়ে এই ফরগানার পাশের যে রাজ্যটা সেটা ছিল সমরখন্দ। সেটা মানে সব দিক দিয়ে সমৃদ্ধ ছিল, ঐশ্বর্যশীল ছিল, সমৃদ্ধ ছিল এবং ধনভাণ্ডারে পরিপূর্ণ ছিল। তো সম্রাট বাবর কি করলেন যে এই সমরখন্দটাকে তিনি নিজের আয়ত্তাধীন করতে চাইলেন। এটা করতে গিয়ে তিনি কি করলেন যে সমরখন্দে যখন গেলেন, সমরখন্দে যাওয়ার পরে এই ফরগানা যে রাজ্য, এই ফরগানা রাজ্যটা কিছুটা তার হাতছাড়া হতে যাচ্ছিল। এই ক্ষেত্রে তিনি কি করলেন যে সমরখন্দ ছেড়ে ফরগানাটাকে যেহেতু নিজে তার পৈতৃক যেটা আমরা যেমন পৈতৃক ভিটা বলি, পৈতৃক নিবাস বলি, তেমনই যেহেতু মানে ফরগানা যেহেতু তার মানে পিতার মাধ্যমে তিনি পেয়েছেন, সেহেতু তিনি এই ফরগানার আয়ত্ত নিতে আসতে চাইলেন। এবং নিতে আসতে চাই তিনি কি করলেন, যখন তিনি সমরখন্দ দখল করার পর সমরখন্দ ছেড়ে যখন ফরগানায় আসলেন, ইতিমধ্যে ফরগানার যারা বিদ্রোহীরা ছিল তারা ফরগানাকে দখল করে নিয়েছিল। ইভেন সমরখন্দটাও তার হাতছাড়া হয়ে যায়। হ্যাঁ, যেটা সম্রাট বাবর তার আত্মজীবনীমূলক যেই কিতাব, সেই কিতাবে তিনি লিখেছিলেন যে আমি যেই ফরগানাকে মানে দুইটা সাম্রাজ্য আমার, সেই দুইটা সাম্রাজ্যের মধ্যে ফরগানাকে যখন নিজের করে নিতে চাইলাম, ততক্ষণে আমার যেই দুইটা পরিচয় আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, অর্থাৎ সমরখন্দ এবং ফরগানা দুটাই তার হাতছাড়া হয়ে যায়। তো তখন যখন তিনি এই মধ্য এশিয়ায় যখন কোনোভাবে ফরগানাও আয়ত্ত আনতে পারতেছিলেন না এবং সমরখন্দ আয়ত্ত আনতে পারতেছিলেন না, তখন তিনি কি করলেন, তখন তিনি এই মধ্য এশিয়ার যে নিম্নভাগ যেটা অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশ, তখন তিনি কি করলেন, এই ভারতীয় উপমহাদেশের দিকে নজর দিলেন। কারণ এই সময়টাতে এখানে তেমন কোনো শক্ত শাসক ছিল না। ইভেন এদের মধ্যে কি ছিল, গোত্রপ্রীতি মানে গোত্রকলহ এইভাবে না বললেও আমরা বলতে পারি যে আলাদা আলাদা ছোট ছোট রাজ্যে যে ভাগ ছিল প্রদেশ ভিত্তিক, এই প্রদেশে একজনের সাথে আরেকজনের সাথে খুব একটা সদ্ভাব ছিল না, নিজেদের মধ্যে এদের একটা খুব একটা ভালো সদ্ভাব ছিল না, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে না। ইভেন যে ধন সম্পদের দিক থেকে এটা অনেক উর্বর ল্যান্ড ছিল এই ভারত উপমহাদেশ। এই জন্য সম্রাট বাবর কি করলেন যে যেহেতু মধ্য এশিয়ায় তিনি সুবিধা করতে পারছেন না, সেহেতু তিনি এই ভারত উপমহাদেশের দিকে নজর দিলেন এবং তিনি বর্তমান যে আফগানিস্তান, এই আফগানিস্তানের কাবুলটা তিনি দখল করেন। সেই সময়ে আফগানিস্তান কাবুল দখল করার পরে কাবুলের চাইতেও প্রসিদ্ধ এবং উর্বরতার দিক থেকে সব দিক দিয়েই সমৃদ্ধশালী ছিল এই ভারত উপমহাদেশ। তিনি ধীরে ধীরে এই ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য বিস্তার করতে চাইলেন। এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাই পরবর্তীতে এই মুঘল সাম্রাজ্য 1526-এ পানিপথের প্রথম যুদ্ধে বাবরের হাতে হস্তগত হয় এবং তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এখন স্লাইড অনুযায়ী আমরা যতখানি দেখি, দেখো তার বাবা ছিলেন ফরগানা রাজ্যের আমিন। হ্যাঁ, এবং 1494 সালের 11 বছর 4 মাস বয়সে,
কত সালে? 1494 সালে 11 বছর 4 মাস বয়সে ফরগানার সিংহাসনে অধিষ্ঠিত হন। এটাকে সম্রাট বাবরের কথা বলা হচ্ছে। সম্রাট বাবর 11 বছর 4 মাস বয়সে ফরগানার শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন, নট মুঘল সম্রাট। হ্যাঁ, তিনি মুঘলদের মানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু তিনি 11 বছর বয়সে মুঘল সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন নাই। তিনি কোথায় হয়েছেন? ফরগানার সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন। ওকে, তারপর দেখো সম্রাট বাবর ভারতে মুসলিম শাসন যে প্রতিষ্ঠা করেছেন, এই মুসলিম শাসন প্রতিষ্ঠা করার কারণটা দেখো। বাবরের যে আমরা ভারত অভিযানটা পড়তেছি, যে এই অভিযানটা তোমাদের যে গল্পটা করলাম, এই গল্পের মাধ্যমে তোমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হওয়ার কথা। কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা যে কেন বাবর এই ভারত উপমহাদেশে তিনি এই মানে যুদ্ধ অভিযান পরিচালনা করলেন এবং কিভাবে তিনি আসলেন, এটা আমরা ধীরে ধীরে পাবো। ওকে, দেখো যে সম্রাট বাবর ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করলেন। মুঘল শাসন প্রতিষ্ঠা করার পরে আমরা যদি বলি যে বাবরের ভারত অভিযানের কারণগুলো কি কি ছিল, যেটা তোমাদের একটু আগে বললাম, কারণগুলো কি কি দেখো। কারণগুলো তোমাদেরকে একটু বলে দিই। কারণগুলো হচ্ছে দেখো, সাম্রাজ্য প্রতিষ্ঠা। সাম্রাজ্য কেন প্রতিষ্ঠা? কারণ হচ্ছে আফগানিস্তানে কাবুল একটা ছোট্ট একটা জায়গা, তিনি আফগানিস্তান দখল করলেন, কিন্তু তার সাম্রাজ্যকে বিস্তার করতে না পারলে তার পরবর্তী প্রজন্ম কিন্তু এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে। ইভেন এই পরবর্তী প্রজন্ম এই ছোট্ট জায়গা থেকে বড় কেউ রাজা এসে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তার বংশানুক্রম বিলীন করে দিতে পারে। এই কারণেই তিনি তার সাম্রাজ্যকে বিস্তার করতে চাইলেন এবং পরিবেশ যেহেতু অনুকূলে দেখলেন, এই অনুকূলে দেখার কারণেই তিনি মূলত এই সাম্রাজ্য প্রতিষ্ঠার কারণে, সাম্রাজ্য বিস্তারের কারণেই তিনি এই ভারত উপমহাদেশে আগমন করেন। তারপর দেখো ভারতের রাজনৈতিক অনৈক্য এবং সামরিক দুর্বলতা। যখন তোমার যে সুলতানি আমলের, দিল্লি সালতানাতের সুলতানি আমলের শাসকরা তার পূর্বপুরুষদের যে অঢেল সম্পদ, এই সম্পদে যখন মত্ত হয়ে গেল, যখন বিলাসিতা এবং অলসতা ঐশ্বর্যের মধ্যে ডুবে গেল, তখন তাদের যেই মানে যুদ্ধের প্রতি তাদের যে একটা কঠোর পদক্ষেপ এবং এটাতে যে তাদেরকে সবসময় থাকতে হবে, যুদ্ধ নিয়ে ভাবতে হবে যে বহিঃশত্রু আক্রমণ করলে কিভাবে ঠেকাবো, এটা তাদের মাথায় নাই। কারণ তারা কি ঐশ্বর্যে ডুবেছিল। সেই জায়গা থেকে তাদের কি ছিল দেখো, সামরিক দুর্বলতা ছিল। সামরিক দুর্বলতা ছিল এবং রাজনৈতিক অনৈক্য ছিল। একটা রাজ্য আরেকটা রাজ্য বা একটা প্রদেশ আরেকটা প্রদেশের সাথে খুব একটা সদ্ভাব ছিল না, একের বিপদে আরেকজন অগ্রগামী হইতো না। সেই জায়গা থেকে একটা সামরিক দুর্বলতা ছিল। এটা কি ছিল? মধ্য এশিয়ায় বাবরের ব্যর্থতা, যেটা একটু আগেই তোমাদেরকে বলেছি যে তিনি সমরখন্দ একবার ছাড়ার পরে যখন ফরগানায় আসলেন, ফরগানা তো পেলেন নাই, সমরখন্দ তার হাতছাড়া হয়ে যায়। তো সেই জায়গা থেকে যখন মধ্য এশিয়া কোনোভাবেই তিনি কবজা করতে পারছিলেন না, তখন তিনি মধ্য এশিয়ার যে নিম্ন অঞ্চলটা অর্থাৎ ভারত উপমহাদেশ, এই ভারত উপমহাদেশে চলে আসলেন। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, সমস্যা নাই, আমি দেখার চেষ্টা করতেছি, প্রশ্ন পাইলে অ্যান্সার করব। আর এটা দেখো যে বাবরের অর্থ সংকট এবং ভারতের ধনরত্নের প্রাচুর্যতা। তার অর্থ সংকটটা কেন? কারণ তিনি তার যে সাম্রাজ্য ফারগানা এবং সমরখন্দ দুটাতেই তিনি প্রবেশ করতে পারছেন না, তাহলে অবশ্যই তো তার অর্থ সংকটে তিনি পড়বেন। হ্যাঁ, তার যে আয়ের উৎস বা তার যে সাম্রাজ্যে রাজা যখন একবার তোমার সিংহাসন থেকে বিতাড়িত হয়, তাকে কিন্তু করুণ জীবন পার করতে হয়। ঠিক তেমনই যখন বাবর সমরখন্দ থেকে ছেড়ে ফরগানায় গেলেন, ফরগানাও যখন হাতছাড়া হয়ে গেল, তখন অবশ্যই তিনি অর্থ সংকটে ভুগলেন। এই অর্থ সংকট এবং এই ভারতের যে ধনরত্নের যে প্রাচুর্যতা, এটা তাকে আকর্ষণ করলো। এর ফলেই কি হলো? এর ফলে তিনি কিন্তু এই ভারত উপমহাদেশে আগমন করলেন এবং ভারত উপমহাদেশে আগমন করে পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি কি করেন? তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এখন দেখো আমরা যে যুদ্ধটার কথা বারবার বলছি, সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। তাহলে পানিপথের প্রথম যুদ্ধে আমাদেরকে জানতে হবে যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কোন যুদ্ধের মাধ্যমে? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, আচ্ছা স্যার স্লাইডে দেওয়া পয়েন্টগুলোকে মুখস্থ করবো? ভাই আমি বারবার বলতেছি ইতিহাস মুখস্থ করে থাকবে না, ইতিহাস তোমাকে সম্পর্কযুক্ত করে পড়তে হবে। সম্পর্কযুক্ত যখন করতে পারবে তখন অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। কীরকম? তোমাকে যদি এখন আমি ধরি যে সুলতান মাহমুদ এই ভারতে কত সালে মানে অভিযান পরিচালনা করেছিলেন, কতবার পরিচালনা করেছিলেন, তার গুরুত্বপূর্ণ পরিচালনাটা কোনটি, তোমার কিন্তু একটু ক্যাপচার করতে কষ্ট হচ্ছে, তোমার কিন্তু এখন অনুধাবন মানে মনে আনতে কষ্ট হচ্ছে। কিন্তু যখন তুমি পড়বা যে কার পরে আসছে,
প্রথমে আসছে 712-তে মোহাম্মদ বিন কাসেম, তারপরে প্রায় 250-300 বছরের একটা গ্যাপ। তারপরে তিনি আসলেন কোথা থেকে, আসার পরে তিনি কি করলেন, হাজার খ্রিস্টাব্দে এসে তিনি কি করলেন, এই ভারত উপমহাদেশে তিনি 17 বার আক্রমণ করেছেন। ওকে, তাহলে এইভাবে রিলেট করে পড়লে মনে থাকবে। অথচ কিন্তু শুধু যদি মুখস্থ করতে চাও যে বাবার নাম উমুক, বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ, বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে এই বংশ মানে অর্থাৎ হচ্ছে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, বাবরের ছেলে হুমায়ুন, বাবর মাত্র 4 থেকে 5 বছর তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, বাবরের গ্রন্থের নাম হচ্ছে তুজুকি বাবরি। এইভাবে যদি পড়তে থাকো ভাইয়া তাহলে একটু কষ্ট হয়ে যাবে। প্রথমে আসো তুমি বাবর কই থেকে আসলো, আসার পরে তারপরে তুমি রিলেট করো বাবর কি করেছে। বাবর 1526-এ আসলো, 1527-এ কোন যুদ্ধ করেছে, 1527-এর পরে 1528-এ কি করেছে। এইভাবে যদি পড়ো ভাইয়া তাহলে মনে থাকবে। শুধু স্লাইড যদি হুবহু মুখস্থ করতে চাও ভাইয়া মনে থাকবে না। আচ্ছা, এখন দেখো যে আমরা পানিপথের প্রথম যুদ্ধ পড়ছিলাম, সেই পানিপথের প্রথম যুদ্ধ কার সাথে কার হয়েছে, মারামারিটা কার সাথে কার হলো সেটা দেখো। তোমরা যদি এইভাবে রিলেট করতে পারো, আমার বন্ধু আছে বুঝছো, আমার বন্ধু অনেক পড়াশোনা করে, ও কি করে মানে ওর যে ব্যক্তিগত নোট তৈরি করে, এই নোটগুলো নিজেদের যে বন্ধুরা আছে না পরিচিত কাছের জন, ও লাগাই দেয় যে মাহাদির সাথে মিনহাজের যুদ্ধ, এই যুদ্ধে কে পরাজিত হয়েছে, মাহাদি পরাজিত হয়েছে। এইভাবে সে নিজের সাথে সম্পর্কযুক্ত করে পড়াগুলো মনে রাখার চেষ্টা করে। তোমরাও কিন্তু মনে রাখার চেষ্টা করবা, সমস্যা নাই। তোমার নোটটা তুমি আলাদাভাবে করবা যে কার সাথে কার ফাটাফাটি লাগছিল। তুমি যুদ্ধ লিখলা না, তুমি লিখলা বাবরের সাথে ইব্রাহিম লোদির মারামারি লাগছিল। বা আর কার কাছে সহজ হয় যে না আমি মারামারি লিখবো না, আমার কাছে ফাটাফাটিটা ভালো লাগে। হ্যাঁ, বা কে কারে আক্রমণ করছিল, তোমার নিজের ভাষায় তুমি লিখো, মানে নিজের ভাষায় তুমি আয়ত্ত করো। লেখার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে যেটা বইয়ের ভাষা, শুদ্ধ ভাষা, সেটাই তুমি লিখবা। কিন্তু মনে রাখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার নিজের করে মনে রাখতে হবে, রিলেট করে করে সম্পর্কযুক্ত করে করে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, আমি কিছু বুঝতে পারছি না ভাইয়া, এটা তো খুবই হতাশার কথা যে তুমি কিছুই বুঝতে পারতেছো না। ক্লাসের প্রথম থেকে ছিলা তুমি? প্রথম থেকে থাকলে তো তোমার অবশ্যই জানার কথা, এটা তো এমন হওয়ার কথা না। আচ্ছা দেখো, পানিপথ, যেটা আমরা পানিপথ বলতেছি, পানিপথ একটা নির্দিষ্ট একটা জায়গার নাম। হ্যাঁ, এখানে আমরা প্রথম 2টা যুদ্ধ পাবো, একটা হচ্ছে সম্রাট বাবরের সময়, আর একটা সম্রাট হুমায়ুনের সাথে পরবর্তীতে পাবো। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ সেটা দিল্লি থেকে দিল্লি থেকে 80 কিলোমিটার উত্তরে হরিয়ানা রাজ্যে, বর্তমানে যে হরিয়ানা রাজ্য এখানে অবস্থিত। তাহলে পানিপথটা দিল্লি থেকে বাবর যখন এই কাবুল দখল করার পরে যখন দিল্লিতে আক্রমণ করতে আসলেন, তখন হচ্ছে ইব্রাহিম লোদি বংশের সর্বশেষ রাজা প্রতিষ্ঠাতা, এই দিল্লি সালতানাতের সর্বশেষ মানে সুলতান বলা যায় ইব্রাহিম লোদি। তিনি কি করলেন, এই দিল্লিকে বাঁচানোর ক্ষেত্রে তিনি প্রায় 1 লক্ষ মতান্তরে 60,000-এর মতন সৈন্য নিয়ে তিনি কোথায় গেলেন, এই যে পানিপথ যেটা আমরা বলতেছি, এই পানিপথ একটা জায়গার নাম। এই পানিপথের প্রান্তরে গেলেন, বিশাল প্রান্তরে যাওয়ার পরে এই পানিপথের অবস্থানটা কোথায় দেখো, যে বর্তমানে যে ভারতের যে হরিয়ানা রাজ্য, এখানে সেটা রাজধানী দিল্লি থেকে 80 কিলোমিটার উত্তরে অবস্থিত। আচ্ছা দেখো, বাবরের সৈন্য সংখ্যা ছিল 12,000। এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট জানার ক্ষেত্রে জানো যে বাবরের সৈন্য সংখ্যা ছিল 12,000, এই ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। এটা মতানৈক্য রয়েছে, 1 লক্ষ, কেউ বলেছে 60,000, তবে অনেক জায়গায় 50,000-ও বলা আছে, তবে সমস্যা নেই, তোমরা একটা আনুমানিক জেনে রাখো তিনি 1 লক্ষ এবং 100 হস্তির একটি বাহিনী। ইব্রাহিম লোদির 50,000 আফগান সৈন্য আহত হয়। মানে এই যুদ্ধের কি হয়, ইব্রাহিম যখন সামান্য কত 12,000 সৈন্য নিয়ে বাবর এই যুদ্ধে আক্রমণ করেন, কাকে, ইব্রাহিম লোদির সাথে। সেখানে ইব্রাহিম লোদির প্রায় 1.5 লক্ষ অর্থাৎ 50,000 আফগান সৈন্য আহত হয় এবং এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়। এ যুদ্ধে পরাজয়ের বেশ কিছু কারণ রয়েছে। পরাজয়ের বেশ কিছু কারণের মধ্যে সর্বশেষ এই ভারতীয় উপমহাদেশের সর্বশেষ গোলন্দাজ অর্থাৎ হচ্ছে কামান, হ্যাঁ, কামানের ব্যবহার করেন সম্রাট বাবর। কামানের ব্যবহার কই থেকে শিখলেন, এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তিনি তার বংশানুক্রমের যেই মানে সাহসী বীর যোদ্ধার রক্ত, একটা হচ্ছে তৈমুর লঙের রক্ত, আরেকটা আমরা মানে মঙ্গলদের যেই মানে প্রধান যোদ্ধা বা
সবচেয়ে বিখ্যাত যোদ্ধা তিনি কে ছিলেন? চেঙ্গিস খান। এই দুইজনের রক্ত তার কাছে প্রবাহিত। এবং তিনি কোন জায়গায় ছিলেন? তিনি ছিলেন সমরখন্দের যে জায়গাটা, সেখান থেকে তুর্কিস্তানের যারা হচ্ছে মানে সৈন্যরা ছিল তাদের কাছ থেকেও তিনি যুদ্ধের যেই মানে অভিজ্ঞতা, হ্যাঁ, সমর শিক্ষা এটা তিনি পেয়েছেন। এবং মঙ্গলদের বংশানুক্রমে হওয়ার কারণে মঙ্গলদের কাছ থেকেও তিনি এই সমর যুদ্ধটার সম্পর্কে তিনি অভিজ্ঞতা লাভ করেছিলেন। এই দিক থেকে কিন্তু ইব্রাহিম লোদি কিন্তু খুব একটা অগ্রসর ছিলেন না, অগ্রগামী ছিলেন না। তিনি কিন্তু আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন। ইভেন যে কোনো একটা বড় আক্রমণ হলে কিভাবে সেটাকে প্রতিহত করতে হবে এই বিষয়টাও তার কনসেপ্টে ছিল না, বা তিনি এটাতে মানে খুব একটা প্রস্তুত ছিলেন না। এই কারণে তার লক্ষাধিক সৈন্য হওয়া সত্ত্বেও মাত্র 14,000 বা 12,000 মতান্তরে 14,000 যেটা, এই 12,000 সৈন্যের সাথে কিন্তু তিনি পেরে ওঠেন নাই। দেখো এই যে ইতিহাসে প্রথম কামান বললে ভুল হবে, বলতে হবে ইতিহাসে ভারতের ইতিহাসে সর্বপ্রথম কামানের ব্যবহার করা হয়। হ্যাঁ, ভারতের ইতিহাসে সর্বপ্রথম কামানের ব্যবহার করে কে? সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কোন যুদ্ধে? পানিপথের প্রথম যুদ্ধে। ইভেন এখানে তিনি আরেকটা কাজ করেছিলেন। এখানে তিনি কি করেছিলেন? খন্দকের যুদ্ধে যেমন আমরা দেখেছিলাম যে পরিখা খনন, তিনি এখানে ঠিক এই পানিপথের প্রান্তরে পরিখা খনন করেছিলেন। এবং তিনি তার সৈন্যকে 3 দিক থেকে তিনি আলাদা আলাদা ভাগ করে দিয়েছিলেন। হ্যাঁ, তিনি সমরযুদ্ধে অবশ্যই খুব সুপ্রসিদ্ধ ছিলেন, জ্ঞানী ছিলেন। সেই দিক থেকে তিনি কি করেন? মানে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন, যেহেতু তিনি খুব একটা পারদর্শী ছিলেন। এই দিক থেকে ইব্রাহিম লোদি অনেক পিছিয়ে যায়। তাই এত মানে লক্ষাধিক সৈন্য নেওয়া সত্ত্বেও তিনি কিন্তু বাবরের সাথে পারেন নাই। তাহলে আমাদের মনে রাখার বিষয়, কত সালে হয়? 1526। কার সাথে হয়? দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদির সাথে। কত সালে? 1526। কোন যুদ্ধে? পানিপথের প্রথম যুদ্ধ। কোথায় হয়েছিল? পানিপথটা কোথায়? দেখো, দিল্লি থেকে 80 কিলোমিটার উত্তরে। হ্যাঁ, এখানে জয়লাভ করে কে? জয়লাভ করে হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর কোথা থেকে এসেছে? বাবরের আদি নিবাস কোথায়? এই বাবরের আদি নিবাস হচ্ছে মঙ্গোলিয়া। ওকে, আচ্ছা, বাবরের সাফল্যের কারণ, যেটা তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে তিনি যুদ্ধে কিভাবে, আচ্ছা কি বলেছেন যে ক্ষুধা লাগছে জন্য তা মাথার উপর দিয়ে যায়। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের যখন পেট একদম পূর্ণ থাকবে তখন কিন্তু তুমি কোনো পড়া পড়তে গেলে তোমার মাথায় ক্যাপচার কম হবে। তোমার হচ্ছে যে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে। আচ্ছা কি বলছো ভাইয়া? এত কমেন্ট করলে পড়া মাথার উপর দিয়ে যাবে। আসলেই তোমরা যে এত কমেন্ট করতেছো, তোমাদের প্রয়োজনীয় কমেন্ট খুব কমই দেখতেছি। এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তোমরা যেহেতু পড়তে আসছো ভাইয়া, তোমাদের টেস্ট পরীক্ষায় যেহেতু তোমরা A+ পাও এবং ভালো মার্ক পাও, সেই জায়গা থেকেই আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি তোমাদের জন্য। এখানে যদি তোমরা মনোযোগী না হও তাহলে কিভাবে তোমরা পরীক্ষায় পাশ করবা বলো? 25 ব্যাচের রেজাল্ট থেকেও তোমরা কি শিক্ষা গ্রহণ করো নাই? হ্যাঁ, 25 ব্যাচের রেজাল্টে ধস দেখছো তোমরা? এইভাবে করলে হয় বলো? এভাবে যদি মনোযোগ না দাও তাহলে তোমরা পরীক্ষায় 0 পাবা, 0। মাথায় রাখো। দেখো, আমরা যেটা বলছিলাম যে বাবর যে পানিপথের প্রথম যুদ্ধে যে তিনি বিজয়ী লাভ করলেন, তিনি সফল হয়েছিলেন কি কারণে? তার কারণগুলো দেখো। প্রথমত, বিজ্ঞ ও সুনিপুণ সেনানায়ক। তার বিজ্ঞ এবং সুনিপুণ সেনানায়ক ছিলেন। দেখো, দক্ষ, সুশিক্ষিত এবং রণ অভিজ্ঞ সৈন্য। যুদ্ধে অভিজ্ঞতা সম্পন্ন সৈন্যবাহিনী ছিল কার? সম্রাট বাবরের। উন্নত মানের অস্ত্রশস্ত্র কেন? কারণ তিনি কামানের ব্যবহার দেখিয়েছিলেন। এর আগে এই ভারত উপমহাদেশে কামান কি এটা কেউ জানতোই না, কিন্তু সম্রাট বাবর সর্বপ্রথম এই যে অস্ত্রশস্ত্র যেটা বলছে উন্নত মানের, এখানে কামানের ব্যবহার করেন। দেখো, এখানে যা বলা হয়েছে বিজ্ঞ এবং সুনিপুণ সেনানায়ক, এই বিজ্ঞ এবং সুনিপুণ সেনানায়ক কে ছিলেন? দেখো, ওস্তাদ আলী। হ্যাঁ, বাবরের যে বিজ্ঞ এবং সুনিপুণ সেনানায়ক ছিলেন ওস্তাদ আলী এবং মোস্তফা। এই দুইজনের নেতৃত্বে গোলন্দাজ বাহিনীর সুনিপুণতার সাথে দায়িত্ব পালন করেন। সুনিপুণতার সাথে দায়িত্ব পালন করার কারণেই মূলত এই যুদ্ধে বাবর খুব সহজেই জয়লাভ করে। মাত্র 8 দিনের যুদ্ধ হয়েছিল। যুদ্ধটাও খুব বেশি না। হ্যাঁ, মাত্র 8 দিনের যুদ্ধ। দেখো, সুসংগঠিত ও সুশৃঙ্খল মঙ্গল বাহিনী। দেখো,
আমির ও আত্মীয়দের ষড়যন্ত্র, অতঃপর ইব্রাহিম লোদির পরাজয়। এবং মানে হচ্ছে যে আমরা যেটা বলতেছি যে বাবরের সাফল্যের কারণ কি, আর এটা আমরা বলবো যে ইব্রাহিম লোদির পরাজয়ের কারণটা কি। দেখো, আমির ও আত্মীয়দের ষড়যন্ত্র, অতঃপর ইব্রাহিম লোদির পরাজয়। তারপরে কি, পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি আলম খান বাবরকে ভারতবর্ষ আক্রমণ আহ্বান জানালে উচ্চাভিলাষী বাবর এই সুযোগ হাতছাড়া করেননি। এবং ভারতের রাজনৈতিক অনৈক্য, এই বিষয়টা তোমাদেরকে একটু বলি। দেখো, একটা জিনিস দেখো, এখানে দুইটা নাম পাবা, একটা হচ্ছে যে দৌলত খান লোদি আর একটা হচ্ছে আলম খান। ওকে, দৌলত খান লোদি এবং আলম খান এরা কোন আমলে ছিল? এরা ছিল ইব্রাহিম লোদির আমলে পাঞ্জাবের শাসনকর্তা ছিল। তো তৎকালীন সময়ে দিল্লি সালতানাতের দিল্লি সালতানাতের সর্বশেষ রাজাকে ছিল ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির কোনো একটা কারণে এরা অতিষ্ঠ হয়ে উঠেছিল, ইব্রাহিম লোদির শাসন কার্যের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই দৌলত খান এবং আলম খান কি করেন, সম্রাট বাবরকে আমন্ত্রণ জানান যে তিনি যেন আসার ফলে ইব্রাহিম লোদির যে একটা দাপট, এই দাপটটা কমে যাবে, বা তিনি যে অত্যাচার বা অত্যাচারিত এই জায়গা থেকে তিনি সরে আসবেন। যখন তিনি কোথায় ছিলেন? তিনি আফগানিস্তানে ছিলেন। মূলত এই উপমহাদেশের শাসনের আমলে বাবর কোথায় ছিল? আফগানিস্তানে ছিল, কাবুলে ছিল। এই কাবুল থেকে যখন তিনি এই যে ইয়েতে আসলেন, এই যে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদির মানে আমন্ত্রণে যখন আসার পরে দৌলত খান লোদি এবং আলম খান বুঝতে পারলেন বাবরের যে উচ্চাকাঙ্ক্ষা, বাবরের যে আকাঙ্ক্ষা, এইটা শুধুমাত্র পাঞ্জাব বা এই অঞ্চলটাতে যে সমস্যা হচ্ছে এটা নিরসন করা না। তারা বুঝতে পারলেন যে বাবরের উচ্চাকাঙ্ক্ষাটা হচ্ছে ভারত উপমহাদেশটাকে কবজা করা, অর্থাৎ এই ভারতের পুরো সাম্রাজ্যটাকে কবজা করা। তারা চেয়েছিল, এই যে দৌলত খান লোদি এবং আলম খান চেয়েছিল যে বাবরকে যদি আমরা এখানে নিয়ে আসি বা বাবরের যদি 2-4টা আক্রমণ হয়, তাহলে ইব্রাহিম লোদি কিছুটা ভয় পাবে এবং তাদের ক্ষেত্রে এই রাজ্যগুলো পরিচালনা সহজ হয়ে যাবে। তারা যে চাপে থাকে, যারা প্রেশারে থাকে, এই প্রেশারটা ইব্রাহিম লোদির দ্বারা পাবে না। সেই জায়গা থেকে তারা এই সম্রাট বাবরকে এরা কিন্তু আমন্ত্রণ জানায়। কিন্তু যখন পরবর্তীতে দেখতে পেল যে বাবর উচ্চাভিলাষী, উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই ভারত উপমহাদেশকে জয় করার জন্য, তখন তারা ভুলটা বুঝতে পারলো এবং বাবরের বিরোধিতা শুরু করলো। কিন্তু প্রথমত তারা হচ্ছে আমন্ত্রণ জানিয়েছিল, এটাই হচ্ছে বাবরের মানে এই ভারত উপমহাদেশে আসার একটা অন্যতম কারণ। ভারত উপমহাদেশে আক্রমণের কয়েকটা কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে মধ্য এশিয়ায় তিনি পরাজয় বরণ করেন। মধ্য এশিয়া যখন সুবিধা করতে পারছিলেন না, তখন আসলেন কোথায়? আফগানিস্তানে আসলেন। আফগানিস্তানে আসার পরে তিনি যখন মানে ভারত উপমহাদেশটা আফগানিস্তানের কাছাকাছি হওয়ার কারণে, সীমান্তবর্তী হওয়ার কারণে এবং এই প্রচুর অর্থ সমৃদ্ধ সম্পন্ন এই অঞ্চলটা হওয়ার কারণে তিনি কি করলেন, যে এই অঞ্চলে আসার একটা অভিপ্রায় ব্যক্ত করলেন। অবশেষে যখন এই দৌলত খান লোদি এবং আলম খান যখন বাবরকে আমন্ত্রণ জানালো, তখন তিনি এই অঞ্চলটাকে জয় করার একটা সম্ভাবনা দেখলেন এবং পরবর্তীতে জয় করেই ফেললেন। দেখো, আরেকটা কি, যে উচ্চাভিলাষী বাবর, যেটা বললাম, উচ্চাভিলাষী বাবর এই সুযোগটাকে হাতছাড়া করেননি। এবং ভারতের যে রাজনৈতিক অনৈক্য কিভাবে, দেখো, এই যে দেখো, গুজরাটের যে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন ইব্রাহিম লোদি, তিনি কে? দৌলত খান লোদি এবং আলম খান। হ্যাঁ, এরা কিন্তু ইব্রাহিম লোদির কিন্তু কি ছিল? ইব্রাহিম লোদির পক্ষ বরণ করেন নাই, তারা বিরোধিতা করেছেন। এই যে রাজনৈতিক অনৈক্য, এটার কারণে ইব্রাহিম লোদি যখন পানিপথের প্রথম যুদ্ধে গেল, তখন প্রাদেশিক অঞ্চলের যে শাসকরা ছিল তারা কিন্তু সৈন্যের সংখ্যা নিয়ে, তাদের সমস্ত শক্তি নিয়ে কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে কিন্তু আক্রমণ করতে আসে নাই, মানে প্রতিহত করতে আসে নাই। এই কারণেই মূলত এই দিল্লি সালতানাতের পতন ঘটে এবং বাবরের সাফল্য অর্জিত হয়। এখন দেখো, পানিপথের প্রথম যুদ্ধের যেটা ফলাফল, পানিপথের প্রথম যুদ্ধের ফলাফলটা কি? ফলাফলটা তো একটাই, ফলাফল হচ্ছে যে প্রধান ফলাফল হচ্ছে দিল্লি সালতানাত পতন ঘটে যায়। দিল্লি সালতানাতের পতন ঘটে আর কি হয়? ভারতে মুঘল সাম্রাজ্য নামক নতুন রাজবংশ বা বংশানুক্রমিক মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। ওকে, এটা হচ্ছে প্রথম তোমার ফলাফল। আর এটা কি হয়? 300 বছরের অধিককাল স্থায়ী দিল্লি সালতানাতে ধ্বংস হয়ে যায় এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। আরেকটা বিষয় যে দেখো, দিল্লি সালতানাতে যারা ছিল তাদের মধ্যে কি ছিল? মামলুক ছিল, দাস ছিল, বিভিন্ন রাজবংশ ছিল। কিন্তু সর্বপ্রথম দেখো, তুর্কি আফগান শাসনের অবসান ঘটে। তুর্কি এরা কি ছিল? তুর্কিস্তান এবং আফগানিস্তান। তুর্কিরা যেটা আমরা পড়েছিলাম যে কুতুবুদ্দিন আইবেকের
মানে প্রাচীন নিবাস কোথায় ছিল? তুর্কিস্তানে। সেখান থেকে কিন্তু দাস হিসেবে আসার পরে মোহাম্মদ ঘুরির কাছে সে কিন্তু দাস হিসেবে আসে। দাস হিসেবের পর তাকে দাস হিসেবে কিনে নেওয়ার পরে মোহাম্মদ ঘুরি পরবর্তীতে তাকে কিন্তু এ রাজ সিংহাসন দান করে। মোহাম্মদ ঘুরির যে কৃতদাস ছিল কুতুবউদ্দিন আইবেক, সে কিন্তু সেই তুর্কিস্তানের জন্ম, এবং কুতুবউদ্দিন আইবেকের যে দাস ছিল সুলতান ইলতুৎমিশ, তিনি কোথা থেকে এসেছিলেন? তিনিও কিন্তু তুর্কিস্তান থেকে এসেছিলেন। এবং বন্দেগানে চেহেলগান নামে যে প্রশাসনিক যে কাঠামো গঠন করেছিল 40 চক্র, তাদের কিন্তু সবাই কোথায় ছিল? তুর্কিস্তানের। এগুলো কিন্তু মাথায় রাখবে ভাইয়া, আগের ক্লাসে পড়া ভুলে যায় পরের ক্লাসে আসছো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, রিলেট করতে হবে। বারবার তোমাদেরকে একটা কথা আমি বলে যে রিলেট করে সম্পর্কযুক্ত করতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না। তো সেই জায়গা থেকে দেখো যে কোথায় দেখো তুর্কি এবং আফগান শাসনের অবসান ঘটে। তুর্কি এবং আফগান শাসনের অবসান ঘটে। কাদের শাসন শুরু হয় কাদের? মঙ্গলদের শাসন শুরু হয়। যেহেতু মুঘলরা আদি নিবাস কোথায়? মঙ্গোলিয়ায়। এই কারণেই তুর্কি এবং আফগান শাসন শেষ হয়ে কোন শাসন শুরু হয়? কোন শাসন শুরু হয় ভাইয়া? মুঘল সাম্রাজ্য, অর্থাৎ মঙ্গলদের শাসন শুরু হয়। এই যে তোমরা একজন প্রশ্ন করছিলা যে ভাইয়া নামাজের টাইমে কেন পড়ান? তোমাদেরকে এই যে কে এটা রেমি খানম, তাই না? তুমি বলেছো ভাইয়া এখানে আজান পড়তেছে, আপনাদের এখানে তো 30 মিনিট আগে আজান পড়ছে না তোমাদের ওখানে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা বড় সমস্যা যে নামাজের বিরতি এই কারণে দিতে পারি না, কারণ তোমাদের ওখানে কোথাও 15 মিনিট আগে নামাজ হয়, আমাদের এখানে কোথাও 15 মিনিট পরে, আমাদের পরেও কোথাও 15 মিনিট পরে নামাজ হয়। সেই জায়গা থেকে কোনো জায়গাতেই যেহেতু নামাজের অক্তটা নির্দিষ্ট না, মানে 5টা 15 মানে 5টা 15ই জামাত, এটা যেহেতু নির্দিষ্ট না, এই কারণে আমরা নামাজের বিরতি দেই না। তোমাদের যদি কারো নামাজ পড়তে হয়, যদি মনে করো যে জামাতের সাথে পড়বো, তাহলে তোমরা নামাজটা পড়ে যাবা, 5 মিনিটের একটা ব্রেক নিবা, নিয়ে আসার পরে তোমরা পরবর্তীতে ভিডিওটা দেখে নিতে পারবা। হ্যাঁ, তাহলে কি হবে, তোমাদের নামাজটাও হইলো। আর আমরা কি করি, আমরা ক্লাস শেষে আমরা নামাজটা পড়ে নিই। সেই জায়গা থেকে তোমাদের নামাজের বিরতিটা দেওয়া হয় না। আর যেহেতু আমাদের লিমিটেড টাইম, এই টাইমের কারণে আমরা পরবর্তী ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসের মধ্যে ব্রেক দিলে আমরা ক্লাসটা শেষ করতে পারি না। এই কারণে আমরা নামাজের ব্রেকটা দিতে পারি না। হ্যাঁ, ওকে। দেখো যে কৃতিত্বের জায়গাটা, সম্রাট বাবরের কৃতিত্ব আমরা একটু দেখে নিই। দেখো, তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা, সেনানায়ক, শাসক, বিদ্যা এবং সংস্কৃতি অনুরাগী, তুজুকি বাবরি বাবর নামে বাবরের যে সাহিত্য প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন, তিনি তুর্কি ভাষায় রচিত করেন আত্মজীবনীমূলক গ্রন্থ। এটা তোমরা দেখলা, এখন আমি একটু শুধু বলে দিয়ে শেষ করে দেবো। দেখো, সাম্রাজ্য প্রতিষ্ঠা কেন বলা হচ্ছে? কারণ কি, তিনি সর্বপ্রথম মঙ্গল থেকে আগত, তারা বংশভূতভাবে তারা মঙ্গল থেকে এসে এই ভারত উপমহাদেশে কি করেন? সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, মুঘল সাম্রাজ্য। তার মানে সাম্রাজ্য প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। তার কৃতিত্ব। সেনানায়ক কেন ছিলেন? সেনানায়ক এই কারণেই ছিলেন যে দেখো, তিনি মধ্য এশিয়ায় যখন বাধাগ্রস্ত হলেন, তিনি এই ভারত উপমহাদেশে এসে প্রথমে আফগানিস্তান দখল করলেন। আফগানিস্তানের পরে গুজরাট থেকে শুরু করে পরবর্তীতে তিনি এই ভারত উপমহাদেশে দিল্লিকে তিনি নিজের করে নেন। দিল্লিকে তিনি কি করেন? নিজের করে নেন। বেশ কিছু যুদ্ধ করেছেন। সেই যুদ্ধ থেকে যুদ্ধের ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে তিনি যুদ্ধে নেতৃত্ব দান করেছেন। এই কারণে তিনি একজন বীরশ্রেষ্ঠ সেনানায়ক। শাসক কিভাবে ছিলেন? কারণ তিনি 4 বছরের মতন একটা সময়, 26 থেকে 30 বছর, এই 4 বছর একটা সময় তিনি এই মুঘল সাম্রাজ্যের একটা শাসক হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। আর কি করেন? বিদ্যা এবং সংস্কৃতি অনুরাগী, তুজুকি বাবর নামা। এখানে একটা জিনিস দেখো, তুজুকি বাবর নামক তিনি একটা অটোবায়োগ্রাফি, আত্মজীবনীমূলক, এই যে তুজুকি বাবরি বা বাংলা যেটা নাম হচ্ছে বাবরনামা। হ্যাঁ, বাংলার নাম হচ্ছে বাবরনামা। আর তিনি যেটা লিখেছিলেন আত্মজীবনীমূলক গ্রন্থ, অটোবায়োগ্রাফি যেটা আমরা বলে থাকি ইংলিশে, সে অটোবায়োগ্রাফি তিনি লিখেছিলেন কে? সম্রাট বাবর। তার নাম হচ্ছে তুজুকি বাবর। এটা অবশ্যই মাথায় রাখবা। হ্যাঁ, সম্রাট বাবর যে গ্রন্থটা লিখেছিলেন তার নাম হচ্ছে তুজুকি বাবর, যেটা বাংলায় আমাদের বলা হয় বাবরনামা, যেটা পরবর্তীতে হচ্ছে যে অনুবাদিত হয়েছে, যেটা বাংলা নাম হচ্ছে বাবরনামা। এটাতে তিনি কি করেন? এইটাতে এই তুজুকি বাবর থেকে তিনি কি করেন? দেখো, তুজুকি বাবরের তিনি তার যেই বদ অভ্যাস, তার যে গুণ, তার যে প্রতিভা, তার যে হচ্ছে ল্যাকিংসের জায়গাগুলো রয়েছে, এগুলো সব এখানে স্পষ্ট করেন। তিনি কিভাবে সর্বপ্রথম এই যে মঙ্গল বংশোদ্ভূত এসে এই ভারত উপমহাদেশে একটা শাসন কার্য প্রতিষ্ঠিত করলেন। এখানে এই অঞ্চলের
আবহাওয়া কেমন ছিল, মানুষদের চিরাচরিত স্বভাব কেমন ছিল। এই মানুষরা অতিথি পরায়ণ ছিল না। হ্যাঁ, এরা খুব সহজেই অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারতো না। তিনি এখানে লিখেছিলেন যে এখানকার মানুষদের শুধু একটা জিনিসই ছিল, ঐশ্বর্য ছিল, প্রচুর সম্পদ ছিল, কিন্তু তারা যে একত্রে থাকার যে একটা উচ্চাকাঙ্ক্ষা বা কামনা বাসনা, এই জিনিসটা তাদের মধ্যে ছিল না। মানে তাদের মধ্যে একত্র হওয়ার যে জোটবদ্ধভাবে বসবাস করে, এই জিনিসটা তিনি ছিল না এই অঞ্চলের মানুষের। এটাই কিন্তু তিনি লিখেছিলেন। এবং এই অঞ্চলের তৎকালীন অবস্থা কি ছিল, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এই সব কিছু আমরা কিন্তু এই তুজুকি বাবর বা অর্থাৎ বাবরনামা গ্রন্থে কিন্তু আত্মজীবনীমূলক গ্রন্থের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এই কারণে বলা হয় যে তিনি একজন শ্রেষ্ঠ বিদ্যা এবং সংস্কৃতি অনুরাগী ছিলেন, এবং এটা তার প্রতিভার, যেটা সাহিত্য প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন। তুজুকি বাবর বা বাবরনামা, এটা লেখককে, এটা হচ্ছে সম্রাট বাবর, এটা তার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনীমূলক গ্রন্থ। তারপরে আসো, আচ্ছা, যেটা আমরা বলে থাকি যে এটা একাধিকবার কোশ্চেনে আসছে, এই কারণে এটা নিয়ে আসা, এটা যে দেখো সম্রাট বাবর যেই লিখেছিলেন তুজুকি বাবর অটোবায়োগ্রাফি আত্মজীবনীমূলক গ্রন্থ, এটা লেখককে, এটা ছিল কে, সম্রাট বাবর। কি ভাষায় লিখেছিলেন? তুর্কি ভাষায় লিখেছিলেন। এবং 1590 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সময় আব্দুর রহিম খানি খানান, হ্যাঁ ওনার নাম হচ্ছে আব্দুর রহিম খানি খানান, তিনি বাবরনামা নামে ফার্সিতে এটা অনুবাদ করেন। বাবরনামা নামে কোন ভাষা অনুবাদ করেন? ফার্সিতে অনুবাদ করেন। কোশ্চিন একাধিকবার আসে, কি কোশ্চিন একাধিকবার এসেছে এমন যে তুজুকি বাবর সর্বপ্রথম অনুবাদ করেন কে, বা সর্বপ্রথম কার মাধ্যমে অনুদিত হয় কার মাধ্যমে? আব্দুর রহিম খানি খানানের মাধ্যমে সর্বপ্রথম তুজুকি বাবর বা বাবরনামা নামক বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ তিনি অনুবাদ করেন। ওকে, এখন আসো, আমরা কি বললাম? সম্রাট বাবর। এখন বাবরের মৃত্যুটা একটু আমরা দেখে নিই। দেখো, গোগরার যুদ্ধের পর 1530 খ্রিস্টাব্দে বাবরের জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে নিজের জীবনের বিনিময়ে আল্লাহর কাছে পুত্রের আরোগ্য কামনা করেন। হুমায়ুন ধীরে ধীরে আরোগ্য লাভ করেন এবং বাবর ক্রমশ অসুস্থ হয়ে পড়েন। 1530 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর, 1530 খ্রিস্টাব্দে, তার মানে তিনি 1526-এ তিনি কি করেন? এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুবরণ করে কত সালে? 1530, অর্থাৎ মাত্র 4 বছরের শাসনকাল বা 4 থেকে 5 বছরের শাসনকাল তিনি পান। 26 ডিসেম্বর বাবর মৃত্যুবরণ করেন। তাকে আগ্রায় সমাহিত করা হয়। প্রথমত আগ্রায় সমাহিত করা হয় এবং তার পরবর্তী একটা কামনা ছিল বা তার ইচ্ছা ছিল, সেই ইচ্ছার কারণে তাকে কাবুলে স্থানান্তর করা হয় এবং সেখানে কাবুলে সমাহিত করা হয়। এই যে প্রথমের যে ঘটনাটা, এই ঘটনাটা অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে অবাস্তব বা অকাল্পনিক, কাল্পনিক এক কথায়। কি কারণে? দেখো যে এখানে বলা হচ্ছে যে গোগরার যুদ্ধের পরে সম্রাট বাবরের জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন অসুস্থ হয়ে পড়ে। তখন তিনি আল্লাহর কাছে কামনা করেন যে আমার জানের বিনিময়ে সন্তানের সুস্থতা কামনা করেন। তো এতে করে হয় কি, যে সন্তান হুমায়ুন সুস্থ হতে থাকে না, তিনি অসুস্থ হতে থাকেন। এটা মূলত কাল্পনিক একটা কাহিনী, এটা আনা হয়, কিন্তু এটার একটা একটা কাহিনী আনলেই তো হবে না, তার একটা হচ্ছে সত্য ভিত্তি লাগবে। সেই সত্য ভিত্তিটা এখানে পাওয়া যায় না। এই কারণে আমরা বলতে পারি যে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, বা এই কাহিনীটা কোথাও তোমাদের জন্য আসেও না পরীক্ষায়, জাস্ট জানার জন্য আসে। যেহেতু বইয়ে রয়েছে সেই কারণে এটা উল্লেখ করা এখানে, তবে মূলত তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন। ওকে, তাহলে মৃত্যু সালটা তোমরা একটু জেনে রাখো, তাহলে কি হবে যে কত বছর তিনি শাসন কার্য পরিচালনা করেছেন এবং তার পরবর্তী শাসন কত সাল থেকে শুরু করেছে, এটা তোমরা জানতে পারবা। যেমন দেখো যে তিনি 1530 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এর 4 দিন পরে আমরা দেখতে পাবো যে তার পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। আচ্ছা, এখন আসো যে আমরা প্রথমে পড়লাম যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সম্পর্কে। তিনি কি করেন? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট আমরা পাবো কাকে? নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুনকে। এই হুমায়ুনকে দেখলে আমার একটু কষ্ট হয়, কারণ এই হুমায়ুন অনেক কষ্টের মাধ্যমে তিনি এই সাম্রাজ্যে অধিষ্ঠিত ছিলেন। হ্যাঁ, তার সাম্রাজ্য কিন্তু 2টা সাল আমরা পাবো। একটা হচ্ছে প্রথম 10 বছর পাবো, তারপরে 15 বছর আমরা দেখব যে আফগানদের যেই আফগানি
মানে আফগানের অধিবাসী শেরশাহর মাধ্যমে কি হয়, এই মুঘল সাম্রাজ্য 15টা বছর মুঘলদের হাতছাড়া হয়ে যায়। তারপর আবার যখন শেরশাহ মৃত্যুবরণ করে তখন সম্রাট নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন কি করেন, আবার তিনি এই মুঘল সাম্রাজ্যে অধিষ্ঠিত হন। ওকে, তাহলে সালটা কোথা থেকে, সালটা হচ্ছে যে তিনি 1526 কি হলো, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো। 30-এ কে মারা গেল, সম্রাট বাবর মারা গেল। 30 থেকে 40 বছর পর্যন্ত একটানা শাসনকার্য পরিচালনা করেছেন এবং 40 সালের দিকে কি হয়, শেরশাহর সাথে যুদ্ধে পরাজিত হয় সম্রাট হুমায়ুন। হওয়ার পরে তিনি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে বেরিয়েছেন, নির্দিষ্ট কোনো জায়গায় থাকতে পারেন নাই, মানে অনেক কষ্টে জীবন অতিবাহিত করেছেন। তারপরে তিনি কি করেছেন, তারপর যখন শেরশাহ মৃত্যুবরণ করলো, শেরশাহ মৃত্যুবরণ করার পরে 35-36 সালের দিকে গিয়ে কি হলো, 56 সালের দিকে কি হলো, তারপরে তিনি 1 বছর মাত্র সময় পেয়েছিলেন, তারপর তিনি মৃত্যুবরণ করেছিলেন। হ্যাঁ, এখন আসো স্লাইডে আসো। হুমায়ুন শব্দের অর্থ দেখো, তোমাদের মধ্যে অনেকের নামে হুমায়ুন আছে। হুমায়ুন শব্দের একটা সুন্দর একটা অর্থ রয়েছে। হ্যাঁ, তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রাথমিক জীবন এবং সিংহাসনে যে আরোহণ সম্রাট হুমায়ুনের, দেখো বাবরের 4 পুত্র ছিল। 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে হুমায়ুন। এই 4 পুত্র কেন, এটা তোমাদেরকে একটু পরে বলতেছি। দেখো, তিনি 1508 খ্রিস্টাব্দে 6 মার্চ কাবুলে জন্মগ্রহণ করেন। সম্রাট হুমায়ুন কত সালে, 1508 খ্রিস্টাব্দে 6 মার্চ কাবুলে জন্মগ্রহণ করেন, অর্থাৎ আফগানিস্তানে যখন সম্রাট বাবর যখন ছিলেন তখন জন্মগ্রহণ করেন কে, সম্রাট নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। মায়ের নাম মহিমা বেগম। বাবার নাম তো আমরা পাচ্ছি সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তাহলে মাতার নামটা আমরা জেনে নিই। মাতার নাম হচ্ছে মহিমা বেগম। 20 বছর বয়সে তিনি এই যেটা বাদাখশান, এই বাদাখশানের কি শাসনকর্তা নিযুক্ত হন। দেখো, তারপর দেখো যে বাবরের 4 জন যে পুত্র ছিল, এই পুত্রদের নাম দেখো। প্রথম নামটা ছিল হচ্ছে হুমায়ুন, তিনি সবার বড় ছিলেন। তারপর ছিল কামরান, তারপরে ছিল হচ্ছে আসকারি ছিল এবং হিন্দাল ছিল। তো বাবর যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের পূর্বে তার পুত্র হুমায়ুনকে পরবর্তী শাসক হিসেবে নিযুক্ত করে যান। যেহেতু এটা রাজবংশ আমরা পড়তেছি, বংশানুক্রমিক শাসন পড়তেছি, তিনি কি করেন, তার পুত্র হুমায়ুনকে তিনি কি করেন, হুমায়ুনকে শাসক নিযুক্ত করে যান এবং হুমায়ুনকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে ভাইদের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে, ভাইদেরকে কোনোভাবেই যেন তিনি বঞ্চিত না করেন। সম্রাট হুমায়ুনও বাবার কথা অনুযায়ী বেশ কয়েকটা আমরা কারণ আলোচনা পাবো। সেখানে তিনি কি করেন, এই যে ভাইরা যেটা আছে, বিশেষ করে তোমার কামরান এবং আসকারি এবং হিন্দাল, এই 3 জনকে তিনি 3টা প্রদেশের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন এবং তাদেরকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেন। এই ফ্রি অ্যাক্সেস দেওয়ার কারণেই মানে তাদেরকে ফ্রি অ্যাক্সেস দেওয়ার কারণে পরবর্তীতে যে আমরা শেরশাহ দেখতেছি, এই শেরশাহর হাতে হুমায়ুনের পরাজয় বরণ করতে হয়। কারণ হচ্ছে এই যে কামরান রয়েছে, এই কামরান কিন্তু এই মানে টোটাল যে সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, এটার কিন্তু শাসক হওয়ার যে একটা উচ্চাভিলাষ, এটা কামনা করত। এই কারণে তার ভাই হুমায়ুন যখন বিপদে পড়ার পরে কিন্তু তার ভাইকে সে সহযোগিতা করে নাই। এই কারণেই মূলত শেরশাহ খুব সহজেই আমরা দেখি যে হুমায়ুনকে পরাজিত করে ফেলে। দেখো, বাবরের মৃত্যুর 4 দিন পর, যেটা আমরা তোমাদের একটু আগেই বলেছি, 530 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর হুমায়ুন সিংহাসন আরোহণ করেন। ওকে, তাহলে আশা করি এই অংশ থেকে তোমাদের কোনো প্রশ্ন নাই। পরবর্তী অংশে যাই। আচ্ছা, নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন জিনিসটা একটু দেখো। তার পুরোপুরি নাম আমরা আগে বলেছি, নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। তার প্রাথমিক জীবন এবং সিংহাসন আরোহণ আমরা দেখলাম। ওকে, এক সাইড 2 বার চলে আসছে। আচ্ছা, একই স্লাইড 4 বার চলে আসছে। আচ্ছা, হুমায়ুনের আর কিছু গুরুত্বপূর্ণ অংশ পড়ব। দেখো, আমাদের যেটা মিশন টেস্ট A+ কোর্সে তোমাদেরকে আমরা নিয়ে ক্লাস করতেছি, ফ্রিতে ক্লাস করতেছি। আমাদের কোর্স কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, সেটা হচ্ছে FRB 4.0 কোর্স। এখানে দেখো এই কোর্সে কী কী থাকবে তোমাদের একটু দেখাই দিই। ব্যাচের ভর্তি শুরু দেখো 24/11/25, অর্থাৎ আজকে কত তারিখ, আজকে হচ্ছে
22 তারিখ, সেই জায়গা থেকে 24 তারিখ এটার ভর্তি শুরু হবে। ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস যেটা ব্যাচটার ক্লাস শুরু হবে FRB 4.0 কোর্সের 12 অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখে ক্লাসটা শুরু হবে এবং ওরিয়েন্টেশন ক্লাস হবে 12 তারিখে এবং 20 তারিখে ডিসেম্বরের 20 তারিখে ক্লাস শুরু হবে। এখন বিষয়টা হচ্ছে যে কোর্স তো আমরা লঞ্চ করলাম, তোমাদের তো প্রশ্ন থাকবে যে ভাইয়া কোর্স তো লঞ্চ করলেন কিন্তু কোর্সে দিচ্ছেনটা কি? তোমরা তো যে কোনো জিনিস আগে কিনতে গেলে তোমরা তো জানবা যে এই জিনিসটা কত কি আছে এর মধ্যে। হ্যাঁ, না জেনেই তুমি সব কিছু তুমি কিনতে পারবে না, বা না জেনেই কোনো কিছু তুমি করতে চাইবে না। তোমার যদি আকৃষ্ট না করতে পারি, তুমি যদি এখান থেকে সুবিধা না ভোগ করতে পারো, তোমার যেটা চাওয়া পাওয়া সেটা যদি আমাদের কোর্সের মধ্যে না থাকে, তাহলে তো তুমি অবশ্যই কোর্সে এনরোল করবে না। সেই জায়গা থেকে তোমাকে আগে জানতে হবে ভাইয়া যে কোর্সে আছেটা কি, কোর্সে কি কি আছে। দেখো কোর্সে কি কি আছে এটার আগে তোমাদেরকে একটু বলে নিই, কোর্সে কি নাই এটা তোমরা ফাইন্ড আউট করো। আমি তো বলতেছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই কোর্সে কোন জিনিসটা নাই বা কোনটা আরও অ্যাড করতে হবে, তোমরা আমাকে পরামর্শ দাও। ওকে, আর কি কি আছে সেটা দেখো। হ্যাঁ, ইতি ইসলাম বলেছো যে 64 যুদ্ধে সম্রাট হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত। হ্যাঁ, এটা পরবর্তী স্লাইডে আছে ভাইয়া, দেখাই দিচ্ছি। দেখো এই কোর্সে আমাদের কি থাকবে, ফুল সিলেবাস থাকতেছে, ফুল সিলেবাসের লাইভ ক্লাস থাকবে। অর্থাৎ প্রত্যেকটা পত্রের যে 13টা তোমাদের সাবজেক্ট রয়েছে, 13টা সাবজেক্টের ফুল সিলেবাসের লাইভ ক্লাস পাবা তোমরা, বুঝছো? ফুল সিলেবাসের লাইভ ক্লাস পাবা। আর কি পাবা দেখো, FRB 3.0 মানে এর আগে যেটা আমাদের যেই FRB কোর্স ছিল, এই কোর্সের সম্পূর্ণ ক্লাস পাবা। এই কোর্সের সম্পূর্ণ ক্লাস রেকর্ডেড করতে পারবা, মানে রেকর্ডেড ক্লাসগুলো পাবা। আর লাইভ ক্লাস তো পাচ্ছই ফুল সিলেবাসে। আগেরটা যেহেতু তোমাদের শর্ট সিলেবাস ছিল, এই কারণে তোমরা রেকর্ডেড পাচ্ছ। আর এবার যেহেতু তোমাদের ফুল সিলেবাস, এই কারণে তোমরা লাইভ ক্লাস পাবা। আর কি কি পাবা দেখো, প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের আনলিমিটেড এক্সাম দিতে পারবা, আর কি পাবা, রিটেন এক্সাম। এইটাই হচ্ছে আসল খেল। দেখো রিটেন এক্সাম। হ্যাঁ, বিষয় হচ্ছে যে পরীক্ষা দেওয়ার আগে বাসায় নিজে একবার পরীক্ষা দাও। হ্যাঁ, তো সেই জায়গাটাই আমরা তোমাদেরকে নিশ্চিত করতেছি, বাংলাদেশের মধ্যে একমাত্র প্ল্যাটফর্ম চলশিখি প্ল্যাটফর্ম, যেটা এমডি বনিয়ামিন পেজ এবং চলশিখি প্ল্যাটফর্মে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে রিটেন এক্সাম নেওয়ার ব্যবস্থা করতেছি, যেখানে তোমরা সিকিউ অংশ শুধু এমসিকিউ সলভ করে দিব তা না, তোমাদের সিকিউ তোমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবো, খাতা মূল্যায়ন করা হবে এবং তোমাদের কোন বিষয়গুলো ল্যাকিংস আছে এই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখো তারপরে দেখো, প্রতিটা অধ্যায়ের সিকিউ সাজেশন তো পাবাই, প্রতিটা অধ্যায়ের এমসিকিউ সাজেশন পাবা। কি পাচ্ছ, রিটেন পরীক্ষা দিতে পারতেছো, সিকিউ সাজেশন পাচ্ছ, এমসিকিউ সাজেশন পাচ্ছ। আর কি পাচ্ছ দেখো, প্রতিটা ক্লাসের স্লাইড পাবা। মানে FRB কোর্সে আমরা যতগুলা ক্লাস নিব প্রতিটা ক্লাসের তোমরা স্লাইড পেয়ে যাওয়া। তাহলে এখন বলো যে এটাতে আর কি যুক্ত করতে হবে তোমাদের জন্য? কি নাই, তোমাদেরকে আগেই বলেছি এই কোর্সে কি নাই সেটা তোমরা ফাইন্ড আউট করো যে এই জিনিসটা নাই। তারপরে দেখো, তোমরা যদি এটা আমাদের সাথে থাকতে পারো ভাইয়া, তোমাদের A+ আটকানো খুব মুশকিল। হ্যাঁ, তোমাদের A+ আটকাতে পারবে না। কেন দেখো, 2016 থেকে 2025 সাল পর্যন্ত সকল পরীক্ষার প্রশ্ন সলভ করে দেওয়া হবে। কার মাধ্যমে? দেখো ক্লাসের যে সলভ ক্লাসের এটা ভিডিও দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। তোমরা করতে পারবে কি, 2016 থেকে 2025 সাল পর্যন্ত যত বোর্ড এক্সাম হয়েছে, বোর্ড এক্সামের তোমরা সলভ পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে তোমাদের আর কি লাগে, A+ তোমাদের আর কে ঠেকাবে বলো? তারপর দেখো 27 ব্যাচের ফাইনাল পর্যন্ত রেকর্ডেড ক্লাস পাবা। ঠিক আছে, আর কি পাবা, শেষ 1 মাস রিভিশন ক্লাস পাবা। মানে এত কিছু দেওয়ার পরেও শেষ 1 মাস, মানে পরীক্ষা শুরু হওয়ার আগের যে 1 মাস, এই 1 মাস তোমাদেরকে কি দেওয়া হবে, রিভিশন ক্লাস দেওয়া হবে। তাহলে এটাতে কি নাই তোমরা এখন বলো, কি নাই? তারপরে কি পাবা, কম্বো অথবা তারপরে যে সুযোগ সুবিধা আমরা যেটা দিচ্ছি সেটা দেখো, কম্বো অথবা বান্ডেল কোর্সে ভর্তি হলে আকর্ষণীয় গিফট পাবা। এখানে আমরা ডিসকাউন্ট দিব, 50% ডিসকাউন্ট থাকবে। অনেক জায়গাতে তোমরা যদি বান্ডেল কোর্সে যাও সেখানে প্রায় 60% ডিসকাউন্টও পাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা কী পাবো, যে আকর্ষণীয় গিফট তো থাকছেই তোমাদের জন্য। আর এটা দেখো, ফাইনাল মডেল টেস্ট, তোমাদের শেষ 1 মাস রিভিশন ক্লাস নিব, ইভেন আর কি থাকবে, ফাইনাল মডেল টেস্ট থাকবে। সার্বক্ষণিক মেন্টরশিপের প্রবলেম সলভ গ্রুপ থাকবে। সার্বক্ষণিক মেন্টরশিপ তোমাদের প্রবলেম সলভ করে দিবে। তোমরা আমাদের সাথে রিলেটেড থাকতে পারবা, তোমাদের সমস্যা আমাদেরকে বলতে পারবা, সেখান থেকে আমরা তোমাদেরকে
সলভ করে দিব। আর কি কি থাকবে দেখো, স্পেশাল গাইডলাইন তো 5-6, আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে মেগা সিকিউ সলভ ক্লাস। মানে তোমাদের তো সবচেয়ে বেশি যেটা চাওয়া পাওয়ার জায়গা সেটা হচ্ছে যে ভাইয়া এমসিকিউ তো সব প্ল্যাটফর্মে করায়, আপনারা সিকিউ করান। হ্যাঁ ভাইয়া, তোমাদের সিকিউ সলভ করে দেওয়া হবে। তাহলে বলো, এফআরবি 4.0 আমরা যে কোর্সটা লঞ্চ করেছি, এই কোর্সে ফাইনাল রিভিশন ব্যাচ, এই কোর্সে আমাদের কোন জিনিসটা নাই এইটা তোমরা আমাকে বলো। ওকে, এখন আসো, যেহেতু কোর্সটা বললাম, কোর্সের ভর্তি ফি এবং কোর্স ফিটা কি এটা একটু দেখাই দিই, দিয়ে পরের স্লাইডে আমরা ক্লাসে চলে যাব। দেখো, বাংলা, ইংলিশ এবং আইসিটি যে কম্বো কোর্স, এই কম্বো কোর্সে তোমরা প্রথমে 1000 জন পাবা কত, 50% ডিসকাউন্টে পাচ্ছ 2250 টাকা, এবং পরবর্তী সবার জন্য ডিসকাউন্টটা একটু কমে যাবে 10%, সেখানে কমে গিয়ে তোমরা ডিসকাউন্ট পাবা, ডিসকাউন্টে তোমাদের আসবে 2700 টাকা। আর এটা কি কম্পালসারি ইন্ডিভিজুয়াল কোর্স যেটা, সেখানে প্রথম 1000 জন তোমরা পাবা হচ্ছে 50% ডিসকাউন্টে 1250 টাকায়, এবং পরবর্তী সবার জন্য পাবা 1500 টাকায়, সেটা 40% ডিসকাউন্টে চলে আসবে। এখন আসছো গ্রুপ সাবজেক্ট কোর্সে, প্রথম 1000 জন তোমরা এখানে পাচ্ছ যে 50% ডিসকাউন্টে 2500 টাকায়, এবং পরবর্তী সবার জন্য তোমরা 10% লেস হয়ে যাবে, ডিসকাউন্ট হয়ে গিয়ে সেটা তোমাদের জন্য 3000 টাকা চলে যাবে। সবচাইতে বেশি আমাদের স্টুডেন্টরা যেটাতে ভর্তি হয় সেটা হচ্ছে বান্ডেল কোর্স। এই কারণেই আমরা বান্ডেল কোর্সে, যেহেতু আমাদের স্টুডেন্টরা বেশি ভর্তি হয়, এই কারণে বান্ডেল কোর্সে আমরা তোমাদেরকে অফারটা বেশি দিচ্ছি। অন্যান্য কোর্সে সবগুলোতে তোমরা দেখবা যে প্রথম 1000 জন কত পার্সেন্ট পাইছে, 50% পাইছে। শুধুমাত্র বান্ডেল কোর্সে আমরা 60% ডিসকাউন্ট দিচ্ছি, কারণ এখানে স্টুডেন্টরা বেশি ভর্তি হয়। স্টুডেন্টদের কথা মাথায় রেখে, হ্যাঁ, বাংলা ইংরেজি আইসিডি কিনলে তুমি বাংলা ইংরেজি আইসিডি প্রথম পত্র, দ্বিতীয় পত্র সবগুলো পেয়ে যাবা। এখানে দেখো যে এই আমাদের যেটা বান্ডেল কোর্স, যেহেতু সবচেয়ে বেশি স্টুডেন্টরা এটাতে এনরোল করে, এই কারণে আমরা এটাতে বেশি ডিসকাউন্ট দিয়েছি। 60% ডিসকাউন্ট দিয়ে আমরা এটাকে 3800 টাকায় নিয়ে আসছি। হ্যাঁ, তার পরবর্তী সবার জন্য এটা হয়ে যাবে 4275 টাকা, 4275 টাকা। ওকে, এখন আসো স্লাইডে যাই। আমরা যেটা বললাম যে হুমায়ুনের কথাটা বললাম, হুমায়ুনের যেই আমরা যেটা 11 বছরের শাসনকাল যদি দেখি, এই 11 বছরের শাসনকালে দেখব হুমায়ুন খুব একটা সুখে ছিলেন না। কারণ হচ্ছে সম্রাট বাবর যখন প্রথমেই এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পরেও এই 4 বছরে সম্রাট বাবর খুব একটা সহজে, খুব একটা সাবলীলভাবে এই সাম্রাজ্যকে দাঁড় করাতে পারেন নাই। কারণ হচ্ছে এই 4 বছর তিনি বিভিন্ন যুদ্ধ করেছেন। 27 সালে 1526-এ পানিপথে প্রথম যুদ্ধ করেন, তারপরে 27 সালে যুদ্ধ করেন। মৃত্যুর আগ পর্যন্ত যে 4 বছর ছিল, 4 বছর তিনি বিভিন্ন যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। তিনি সাম্রাজ্যকে সুসংগঠিত সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন নাই। তারপরে যখন তার সন্তান, তার মৃত্যুর পর যখন সম্রাট হুমায়ুন আসলেন, হুমায়ুন আসার পরে তার বাবার কথা অনুযায়ী তার আত্মীয় স্বজন, অর্থাৎ তার ভাই কামরান থেকে শুরু করে, আসকারি থেকে শুরু করে, এদেরকে যখন বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দিলেন, এরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার পরেও সম্রাট হুমায়ুন তাদেরকে স্পেস দিয়ে গেছে, তাদেরকে শক্ত হাতে দমন করে নাই। এই কারণে দেখা যায় যে সম্রাট হুমায়ুন পরবর্তী জীবনে তিনি কিন্তু খুব কষ্টে জীবন অতিবাহিত করেন, কারণ তার এই সাম্রাজ্য হাতছাড়া হয়ে যায়। এখন দেখো যে কি কি যুদ্ধ হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে মুঘল এবং আফগান দ্বন্দ্ব। অর্থাৎ মুঘল যে বংশ প্রতিষ্ঠিত হলো, এই মুঘলদের আগে কারা ছিল, তুর্কি এবং আফগানিস্তান ছিল দিল্লি সালতানাতের। তারা কিন্তু একেবারেই তাদের পতন ঘটে নাই, তারাও কিন্তু এই মুঘলদের উপরে চাপ প্রয়োগ করছিল। যখন দেখলো যে সম্রাট হুমায়ুন তার ভাইদেরকে আলাদা আলাদা প্রদেশ দিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে খুব একটা মিল নাই, হ্যাঁ, এই কারণে এর ফলে এই সুযোগটা নিয়ে আফগানরা মূলত এই মুঘলদের উপরে চেপে বসে। এর কারণে একাধিক যুদ্ধ হয়। দেখো, আফগানরা মুঘলদেরকে শত্রু মনে করতেন, কেন করবে না বলো, যেখানে তাদের প্রায় 300 বছরের একটা সাম্রাজ্য ছিল দিল্লি সালতানাত, সেই দিল্লি সালতানাতের ম্যাক্সিমাম কারা ছিল, তুর্কি ছিল এবং মুঘলদের আফগানদের কিছু অংশ ছিল। সেখান থেকে তাদেরকে বিতাড়িত করে যেহেতু মুঘলরা শাসন প্রতিষ্ঠা করেছিল, এই কারণে আফগানরা মুঘলদেরকে শত্রু মনে করত। আর কি করতো দেখো, হুমায়ুনও তার আত্মীয় পরিজনের মধ্যকার দ্বন্দ্ব, তার ভাইয়ে যারা আছে, এই ভাইয়েরা কিন্তু এই যে আসকারি বা কামরানি, এরা কিন্তু কোনোভাবেই হুমায়ুনকে সহযোগিতা করে নাই। হুমায়ুনকে তারা অন্য চোখে দেখতো, তারা জানতো যে তাদের সিংহাসনে আরোহণের পথের কাঁটা হচ্ছে হুমায়ুন, এই কারণে তারা কিন্তু হুমায়ুনকে খুব একটা সহযোগিতা করে নাই।
আর কি কি হয়েছিল দেখো, ভারতীয় আফগানদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা। ভারতীয় আফগানরা যখন পরাজয় বরণ করলো, অর্থাৎ সম্রাট বাবরের মাধ্যমে পানিপথের যুদ্ধে, তখন তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা হচ্ছে মানে প্রীতি অর্থাৎ প্রেম মহব্বত বা একত্রীকরণের যে জায়গাটা, এটা গড়ে ওঠে। হ্যাঁ, এতে তার জাতীয়তাবাদী একটা চেতনা গড়ে ওঠে। এর ফলে যুদ্ধ মানে অনিবার্য হয়ে যায়। কি কি যুদ্ধ হয় দেখো, কালিঞ্জর দুর্গ অবরোধ। 1530 সালে কিন্তু সম্রাট হুমায়ুন অধিষ্ঠিত হলেন মুঘল সাম্রাজ্যে। তারপরেই এই 1531-এ এসেই মানে সিংহাসনে আরোহণ করার পরপরই দেখো তিনি এই যে বুন্দেলখণ্ডের যে কালিঞ্জর দুর্গ, এই দুর্গ নিয়ে তিনি মানে দুর্গ অবরোধ করেন। যখন দেখলেন যে এখান থেকে তার প্রতি হচ্ছে তাকে ক্ষতিগ্রস্ত করার এবং মুঘল সাম্রাজ্যের জন্য হুমকিস্বরূপ হয়ে যাচ্ছে, তখন তিনি কালিঞ্জের দুর্গ অবরোধ করে ফেলেন। আর কি করেন দেখেন যে মাহমুদ লোদি, অর্থাৎ আমরা যে ইব্রাহিম লোদি পড়েছিলাম, এই ইব্রাহিম লোদির ভ্রাতা। হ্যাঁ, তিনি কি করে দেখো, 1532 খ্রিস্টাব্দে দাদরা বা দৌড়ার যুদ্ধে মাহমুদ লোদি পরাজিত হয়ে, এই মাহমুদ লোদি যেটা, এটি হচ্ছে ইব্রাহিম লোদির মানে ভাই, তিনি কি করেন দেখো, পরাজিত হয়ে জৌনপুর হয়ে পাটনা এবং পরে বাংলায় আশ্রয় নেন। বাংলা মানে হচ্ছে আমাদের যে এই পশ্চিমবঙ্গ, হ্যাঁ, এই বাংলা বিহার, এটাতে আশ্রয় নেন এবং সেখানে মৃত্যুবরণ করেন। এই মাহমুদ লোদি কিন্তু এই আফগানিস্তান থেকে হুমায়ুনের প্রতি হুমায়ুনের বংশ অর্থাৎ মুঘলদের প্রতি একটা খুব বিরূপ একটা প্রতিক্রিয়া তৈরি করে ফেলেছিল। হ্যাঁ, পদে পদে এখান থেকে বিপদের একটা সম্ভাবনা ছিল। আর কি দেখো, চুনার দুর্গ অবরোধ 1532, অর্থাৎ তোমাকে যে বললাম যে সম্রাট হুমায়ুন খুব একটা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করে নাই, তার কারণ হচ্ছে এই যে দেখো 31-এ কি করেন, এই যে কালিঞ্জের দুর্গ, তারপর 32-এ কি হয়, এই চুনার দুর্গ। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মুঘলরা চুনার দুর্গ অবরোধ করে। তিনি কিন্তু এই 10 বছর বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মধ্যে তাকে অতিবাহিত করতে হয়েছে। আর এটা দেখো যে হুমায়ুনের গুজরাট বিজয়। কাথিওয়ারের সমুদ্র উপকূলে অবস্থিত ভারতের সমৃদ্ধশালী রাজ্য এই যে গুজরাট, এই গুজরাটের সুলতান বাহাদুর শাহ হুমায়ুনের প্রতি প্রচণ্ড শত্রুতাভাবাপন্ন ছিলেন। এই যে বাহাদুর শাহ দেখতেছো তোমরা, এই বাহাদুর শাহ হুমায়ুনের শত্রু ছিলেন। এই বাহাদুর শাহের উপর প্রথমত হুমায়ুন গুরুত্ব আরোপ করেন নাই। 1.5 বছরের মতন সময় একটা স্পেস দিয়েছিলেন। এই সময় তিনি চেয়েছিলেন যে আমি সাম্রাজ্যকে সুসংগঠিত করব। এই কাজ করতে গিয়ে তিনি এই বাহাদুর শাহকে তিনি মানে শক্ত হস্তে দমন না করার ফলে এই বাহাদুর শাহ তার জন্য ভীতির কারণ হয়ে দাঁড়ায়। এবং পরবর্তীতে এই যখন বাহাদুর শাহকে যখন দমন করতে যান, তখনই কিন্তু মূলত এই আফগানিস্তান থেকে যে উদ্ভূত যেই তরুণ প্রজন্মের যেই শেরশাহকে আমরা পাবো, এই শেরশাহ কিন্তু এই দিল্লি আক্রমণের সম্ভাবনা দেখায়। এবং পরবর্তীতে দেখা যায় যে মুঘল সাম্রাজ্যের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী একটা দল ঢুকে যায়, মানে মুঘল সাম্রাজ্যের মধ্যে আমরা দেখি শেরশাহ শাসন ঢুকে যায়। হ্যাঁ, যেমন আমরা এই প্রথম পত্রের প্রথম অধ্যায় যেখানে আমরা সভ্যতা পড়ছিলাম, মিশরীয় সভ্যতায় দেখি যে 200 বছরের মতন কিন্তু মিশরীয় সভ্যতার মধ্যে হিক্সসদের একটা মানে সময় অতিবাহিত করতে আমরা দেখেছি। তোমরা যদি প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়ে থাকো, সেখানে যে সভ্যতাগুলো রয়েছে, সেখানে মিশরীয় সভ্যতায় দেখবা যে হিক্সসরা কিন্তু ওখানে 200 বছরের একটা শাসন কার্য পরিচালিত করেছে এই মিশরীয় সভ্যতার মধ্যে। ঠিক তেমনই মুঘল সাম্রাজ্যের মধ্যে আমরা শেরশাহর একটা শাসন পাবো। দেখো, বাহাদুর শাহ হুমায়ুনের প্রতি প্রচণ্ড শত্রুভাবাপন্ন ছিলেন। এই বাহাদুর শাহ যখন তিনি করলেন আর কি, বাহাদুর শাহের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে চাইলেন, ঠিক সেই সময়ে আমরা দেখি শেরশাহ, আফগানিস্তান থেকে আগত শেরশাহ এই দিল্লি আক্রমণ করেন। দেখো কি হয়, হুমায়ুন ও শেরশাহর মধ্যে সংঘর্ষ। গুজরাট অধিকারে ব্যস্ততার সুযোগে শেরশাহ পূর্বাঞ্চলে তার শক্তি বৃদ্ধি করে। গুজরাটে বাহাদুর শাহর কাছে যখন সম্রাট হুমায়ুন যখন ওখানে মনোযোগ দিলেন, তখন এই শেরশাহ তখন পূর্বাঞ্চলে কি করে তার শক্তি বৃদ্ধি করতে থাকে। আর কি করে দেখো, 1538 খ্রিস্টাব্দে শের খান বাংলা এবং বিহারের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে সমগ্র বিহারের মুকুটবিহীন সম্রাটে পরিণত হয়। এই যে দেখো, শেরশাহ কি করে, গুজরাটটা তো তোমার উপরের অঞ্চলে, এই বাংলা এবং বিহারকে তখন কি করে, এই শেরশাহ যখন দেখতেছে যে সম্রাট হুমায়ুন ওইদিকে ব্যস্ত, তখন শেরশাহ কি করে, এই বাংলা এবং বিহার যে অংশটা, মানে ভারত উপমহাদেশের পূর্বের যে অঞ্চলগুলো আমাদের যেটা বাংলাদেশে অবস্থান করছে, এটাও কিন্তু বাংলার অন্তর্ভুক্ত। তখন তিনি কি করে দেখো, এই অঞ্চলটা বিশেষ করে
পরাজিত করে সমগ্র বিহারের মুকুটবিহীন সম্রাটে পরিণত হয়। বাংলা এবং বিহার সম্মিলিতভাবে এটা সম্মিলিত বাহিনীকে পরাজিত করে সমগ্র বিহারের মুকুটবিহীন সম্রাটে পরিণত হয়। এটা কে হয়? শেরশাহ হয়। আর ওইদিকে বাহাদুর শাহকে যখন ঠেকাতে যায় সম্রাট হুমায়ুন, ঠিক সেম টাইমে এই কাজটা শেরশাহ করে ফেলে। আর কি করে দেখো, চুনার দুর্গ অবরোধের পর 1538 খ্রিস্টাব্দে হুমায়ুন গৌড় অবরোধ করেন। গৌড় বলতে কোনটাকে বলা হয়? গৌড় বলতে এই যে আমাদের যেই এই চাঁপাইনবাবগঞ্জ, তারপরে হচ্ছে মুর্শিদাবাদ বা এই অঞ্চলটা বিশেষ করে এটা গৌড় অঞ্চল বলা হয়। হ্যাঁ, তো সেই অঞ্চলটাকে এই অবরোধ করে ফেলে। আর কি দেখা যায়, গৌড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই মানে বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সম্রাট হুমায়ুন কি করে দেখো, সম্রাট হুমায়ুন এর নাম দেয় জান্নাতাবাদ। একাধিকবার কোশ্চেনে এসেছে বাংলাকে জান্নাতাবাদ নাম দেন কোন শাসক? সম্রাট হুমায়ুন। বাংলার নাম জান্নাতাবাদ দেন কোন শাসক? সম্রাট হুমায়ুন। ওকে, সম্রাট হুমায়ুন। বাংলার যেই অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্যে অভূতপূর্ণ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এই বাংলার নাম দেন জান্নাতাবাদ। এই নামটা কে দেন? সম্রাট হুমায়ুন। এই জিনিসটা মনে রাখবে, এটা কোশ্চেনে আসে। এখন আসো চৌসার যুদ্ধ। 1539 খ্রিস্টাব্দে, মানে যেই যুদ্ধের মাধ্যমে সম্রাট হুমায়ুন মুঘল সাম্রাজ্যের যে মুঘল সাম্রাজ্যের সূর্য যেটা 15 বছরের মতন অস্তমিত থাকে বা মুঘল সাম্রাজ্যে বিচ্ছিন্নতাবাদী দল প্রবেশ করে, সেই সময়টা হচ্ছে কোন যুদ্ধের মাধ্যমে? চৌসার যুদ্ধে। দেখো 1539 খ্রিস্টাব্দে 26 জুন চৌসার যুদ্ধে সম্রাট হুমায়ুন ও শেরশাহর কাছে পরাজিত হন। সম্রাট হুমায়ুন ভার্সেস শেরশাহ। হ্যাঁ, হুমায়ুন ভার্সেস শেরশাহর মধ্যে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের নাম কি? যুদ্ধের নাম হচ্ছে চৌসার যুদ্ধ। এই যুদ্ধে কে পরাজিত হয়? এই যুদ্ধে পরাজিত হয় সম্রাট হুমায়ুন। যুদ্ধে পরাজয় হওয়ার পরে তিনি আফগানিস্তানে প্রথমত পলায়ন করে সেখান থেকে পরবর্তী বছর আরেকটা যুদ্ধের পরিকল্পনা করেন এবং সেই যুদ্ধেও তিনি মানে একদম বাজেভাবে পরাজিত হন। পরাজিত হওয়ার পরে পরবর্তী যে 15টা বছর তিনি বিভিন্ন অঞ্চলে যাযাবরের মতন তাকে ঘুরতে হয়েছে, কোনো জায়গায় নির্দিষ্ট আশ্রয় পায় নাই। হ্যাঁ, অবশেষে 15 বছর পর কিন্তু তিনি এই শেরশাহর মৃত্যুর পর কিন্তু তিনি এই মুঘল সাম্রাজ্যে আবার অধিষ্ঠিত হয়েছিলেন। আচ্ছা দেখো, সম্রাট হুমায়ুন নিজাম নামক এক মাঝির সহায়তায় গঙ্গা পার হয়ে জীবন বাঁচান। মানে হচ্ছে এই চৌসার যুদ্ধের পরে কি হয় যে এই যে দেখো, পরাজিত হয়ে আফগানদের তারা খেয়ে আফগান কারা? আফগান হচ্ছে এই যে শেরশাহ আছে, শেরশাহ কোথা থেকে আগত? আফগান থেকে আগত, অর্থাৎ আফগানিস্তান থেকে আগত। এখান থেকে পরাজিত হয়ে শেরশাহ কি করে, সম্রাট হুমায়ুন কি করে, গঙ্গা অর্থাৎ পদ্মায় কিন্তু তিনি ঝাঁপ দেন। এখানে প্রায় মানে মৃত্যুপূর্ণ অবস্থায় চলে গিয়েছিলেন। মৃত্যুর জায়গা থেকে আমরা দেখতে পাই এক নৌকার মাঝি তাকে গঙ্গা পার করে জীবন বাঁচান। মানে এই গঙ্গা যেহেতু পানিতে ডুবে মৃত্যুবরণ করতেন, সেই জায়গা থেকে একটা মাঝি তার জীবন বাঁচায়। ওকে, এখন আসো তাহলে, এখন দেখো চৌসার যুদ্ধের ফলাফল। আমরা যে চৌসার যুদ্ধটা দেখতেছি, এখানে সম্রাট হুমায়ুন পরাজয় বরণ করে এবং শেরশাহ কি করে, এই মুঘল সাম্রাজ্যে অধিষ্ঠিত হন, দিল্লির যে মানে শাসন কার্য এখানে অধিষ্ঠিত হন। এই যুদ্ধের ফলাফলটা কি দেখো, শের খানের যে ক্ষমতা এটা বহুগুণে বৃদ্ধি পায়। অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ একটা সুপ্রতিষ্ঠিত একটা সাম্রাজ্যেতে সে শাসন হিসেবে অধিষ্ঠিত হয়েছে। তার মানে কি, তাহলে তার অবশ্যই তার এখানে কি হবে, তার এখানে বহুগুণে ক্ষমতা বৃদ্ধি পাবে। আর কি হয়, শের খান তিনি কি করেন, শের শাহ উপাধি গ্রহণ করেন। অর্থাৎ শের শাহর নাম ছিল শের খান, সেখান থেকে তিনি শেরে শাহ উপাধি গ্রহণ করেন। দেখো, রাজকীয় মর্যাদা সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসেবে মুদ্রা অঙ্কন এবং তার নামে খুতবা পাঠের আদেশ দেন। মানে যখন তিনি এই শেরশাহ যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, এই ক্ষমতার যে পাওয়ার পাইলেন, এই পাওয়ারের প্রেক্ষিতে তিনি কি করেন, সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসেবে মুদ্রা অঙ্কন করেন এবং তার নামে খুতবা পাঠের আদেশ দেন। যেহেতু তারা মুসলমান ছিল, এই কারণে তার নামে খুতবা পাঠের আদেশ দেন। এখন দেখো, কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ।
চৌসার যুদ্ধে পরাজয়ের গ্লানি দূর এবং হারানো গৌরব ফিরে পেতে 40,000 সৈন্য নিয়ে হুমায়ুন কনৌজ অভিমুখে অগ্রসর হন। আচ্ছা দেখো, 1540 খ্রিস্টাব্দের 7ই মে মুঘল বাহিনী আফগানদের নিকট পরাজিত হয়। মুঘল বাহিনী আফগানদের নিকট পরাজিত হয়। আফগান সৈন্য ছিল মাত্র 15,000। এর মধ্য দিয়ে মুঘল আফগান প্রতিদ্বন্দ্বিতা নিষ্পত্তি হয় এবং ভারতে পুনরায় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপরে আসো, হুমায়ুনের পরাজয় এবং শেরশাহ সাফল্যের কারণ, এটা তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখো, হুমায়ুনের পরাজয় এবং শেরশাহ যে সাফল্যের কারণ, এর মূল কারণ হচ্ছে যে দুর্বল, কাঠামোহীন এবং ভঙ্গুর সাম্রাজ্য এবং হুমায়ুনের যে উন্নত সমরকৌশল, রাজনৈতিক ও কূটনৈতিক প্রজ্ঞার অভাব, ভাইদের বৈরিতা এবং অসহযোগিতা। সবচাইতে মূল বিষয় কি জানো? মূল বিষয়টা হচ্ছে যে হুমায়ুন যে পরাজয় বরণ করেছিল, তার পিছনে ছিল যে তার ভাইদের যে অসহযোগিতা এবং বৈরিতা। কেন? কারণ হচ্ছে যে সম্রাট হুমায়ুন কিন্তু তার ভাইদেরকে কি করেছিল? ফ্রি অ্যাক্সেস দিয়েছিল। তার বাবার কথা ছিল যে ভাইদের প্রতি সে যেন মানে সদ্ভাব রাখে, ভাইদেরকে যেন কোনোভাবেই সে ক্ষতিগ্রস্ত না করে। এই কারণে বাবার আদেশ পালন করতে গিয়ে সম্রাট হুমায়ুন তার ভাইদেরকে শক্ত হস্তে দমন করে নাই। তার সাম্রাজ্যে আলাদা আলাদা প্রদেশ ভাইদের হাতে চলে যাওয়ার ফলে ভাইয়েরা কি করে? ভাইয়েরা কিন্তু এই সম্রাট হুমায়ুনের যখন বিপদের দিন, অর্থাৎ এই যে শেরশাহ যখন আক্রমণ করে, তখন কিন্তু তারা কোনোভাবেই তাকে হেল্প করে নাই। আরেকটা হচ্ছে সরলমনা হুমায়ুন, যেটা একটু আগেই বললাম যে তার ভাইদের প্রতি অতি বেশি সরলমনা হওয়ার কারণে তার ভাইদের কাছ থেকে সে কোনো সহযোগিতা পায় নাই। এটাই হচ্ছে মূলত কারণ যুদ্ধে পরাজয়। দেখো, সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা, সংহতি, নিয়মানুবর্তিতার অভাব এবং শেরশাহ দূরদর্শিতা এবং রাজনৈতিক প্রজ্ঞা। হ্যাঁ, এটা একটা বিষয় যে সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা, সংহতি, নিয়মানুবর্তিতার অভাব। এই শেরশাহ যে সেনাবাহিনী ছিল, এদেরকে মানে ফ্রি অ্যাক্সেস দিয়ে রেখেছিলেন। এদেরকে যেই মানে অলস জীবনযাপন, মানে যুদ্ধের প্রতি যে এদেরকে সবসময় প্র্যাকটিসে রাখা, এই জিনিসটা ছিল না। এই কারণে মূলত এদের মধ্যে একটা অলসতা ভাব ছিল, নিয়মানুবর্তিতার অভাব ছিল। এটাও একটা বড় ফ্যাক্ট। এবং সুনিয়ন্ত্রিত এবং সুসংবদ্ধ শেরশাহ আফগান বাহিনীদের যেহেতু জীবন মরণের লড়াই ছিল, তাদের পূর্বের যেহেতু ঐতিহ্য, তাদের পূর্বের যেহেতু শাসনভার, এটা ফেরত পাওয়ার জন্য তারা খুব প্রতিজ্ঞাবদ্ধ ছিল। এই কারণেই তারা কম সংখ্যক সৈন্য নিয়েও কিন্তু এটা সহজেই জয় করে ফেলে। দেখো, হুমায়ুনের রাজ্য পুনরুদ্ধার। এখন আমরা দেখলাম যে 30 থেকে 40 সাল, এই 10 বছরের পরে 40 সালের দিকে আমরা দেখি হুমায়ুনের রাজ্য হাতছাড়া হয়ে যায়, মুঘল সাম্রাজ্য হাতছাড়া হয়ে যায়। তারপরে আমরা এখন আমরা দেখব যে তিনি আবার সে রাজ্যটা কীভাবে পুনরায় ফিরে পান। দেখো, 1545 খ্রিস্টাব্দে কামরানকে পরাজিত করে কাবুল ও কান্দাহার অধিকার করেন। তার ভাই কামরানকে পরাজিত করে কাবুল ও কান্দাহার অধিকার করেন কত? 1545-এ। তাহলে আমরা দেখি 5 বছর পরে এটা হয়। তারপরে 1555 খ্রিস্টাব্দে একই বছরে সিকান্দার সুরকে পরাজিত করার পর আগ্রা অধিকার করে। আগ্রা অর্থাৎ দিল্লির যে মানে নিকটবর্তী আগ্রা, এটা অধিকার করে পুনরায় সিংহাসনে আরোহণ করেন। এর মধ্য দিয়ে মানে মুঘল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে? 1555। তাহলে আমরা দেখি 15টা বছর কিন্তু মুঘল সাম্রাজ্য কার মাধ্যমে ছিল? শেরশাহর মাধ্যমে। এই শেরশাহর কিছু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই ভারত উপমহাদেশে শেরশাহর খুব গুরুত্বপূর্ণ কিছু অবদান রয়েছে। এই অবদানগুলো পরবর্তী ক্লাসে আমি শেরশাহ দিয়ে শুরু করব। তারপরে হচ্ছে শেরশাহর পরে আসবে সম্রাট আকবর আসবে, তারপরে আসবে জাহাঙ্গীর, শাহজাহান, তারপরে হচ্ছে আওরঙ্গজেব। ওকে, দেখো আমরা যেটা পড়েছি তুজুকি বাবরি বা বাবরনামা, এটা কার গ্রন্থ? এটা বাবরের অটোবায়োগ্রাফি লেখা। আর ঠিক তেমনই দিওয়ান-ই হুমায়ুন তার কাব্যগ্রন্থ। হুমায়ুনের লিখিত কাব্যগ্রন্থের নাম কি? দিওয়ান-ই হুমায়ুন। আরেকটা হচ্ছে দিনপানা বা বিশ্বাসীদের আশ্রম। এদের জন্য আলাদা একটা অঞ্চল তৈরি করেছিলেন সম্রাট হুমায়ুন। বিশ্বাসবাসীদের জন্য, মানে যারা বিশ্বাসী ছিল তার জন্য একটা নগরী নির্মাণ করেছিলেন। কি দেখো, নগরী নির্মাণ করেছিলেন। তাহলে তোমাদের মনে রাখতে হবে দিওয়ানি হুমায়ুনের কাব্যগ্রন্থ। আরেকটা হচ্ছে যে দিনপানা বা বিশ্বাসীদের আশ্রম নামে একটি নগর নির্মাণ করেন। এখন আসো হুমায়ুনের মৃত্যু। হুমায়ুন এই বেচারা মানে খুব কষ্টে জীবন অতিবাহিত করেছেন। তিনি
প্রথম 10 বছর বিভিন্ন যুদ্ধ বিদ্রোহে তো দমন করছেন, অবশেষে 40 খ্রিস্টাব্দের দিকে তো তিনি তার যে সাম্রাজ্য এটা তো মানে তার হাতছাড়া হয়েই যায়। তারপরে কি হয়, তারপর আমরা দেখতে পাই তিনি দীর্ঘ 15 বছর বিভিন্ন যুদ্ধ বিভিন্ন সংগ্রামের মাধ্যমে বেঁচে থাকেন। 15 বছর পর যখন সিংহাসনে আরোহণ করলেন তার মাত্র 1 বছর পর তিনি মৃত্যুবরণ করেন। কিভাবে? তার ব্যক্তিগত লাইব্রেরিতে তিনি সিঁড়িতে উঠতে গিয়ে পা পিছলে মারা গিয়েছেন, পা পিছলে পড়ে যান, অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তার মানে তার জীবনটা পুরোটাই মানে একটা কাঠিন্যপূর্ণ সময়ের মধ্যে দিয়েই অতিবাহিত করতে হয়েছে। দেখো, হুমায়ুনের মৃত্যু দীর্ঘ 15 বছরের সাধনা এবং সংগ্রামের পর সিংহাসনে পুনরুদ্ধারের পর দিনপানা শহরে তার নিজস্ব দিনপানা যেটা এই যে শহর, এটা কি বিশ্বাসীদের শহর, মনে রাখবা দিনপানাটা কি বিশ্বাসীদের শহর। এই দিনপানা শহরের নিজস্ব গ্রন্থাগারে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন এবং 1556 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। 1500 কত সালে? দেখো 1556 সালে মৃত্যুবরণ করেন। 55 সালে তিনি কি করেন? এই মুঘল সাম্রাজ্যকে পুনরুদ্ধার করেন এবং 56 সালে মৃত্যুবরণ করেন। মাত্র 1 বছর সুযোগ পেয়েছিলেন। এখন গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখো যে কালিঞ্জের দুর্গ অবরোধ করেন কত? 1531 খ্রিস্টাব্দে। চৌসার যুদ্ধ হয় 1539 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। আর বিলগ্রামের যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে। এই যে এই চৌসার যুদ্ধ যেটা দেখতেছো, এই চৌসার যুদ্ধের মাধ্যমেই প্রথমত হচ্ছে শেরশাহর কাছে সম্রাট হুমায়ুন পরাজয় বরণ করেন এবং সেখান থেকে প্রাণপণে, যেটা এই যে নৌকার মাঝি যে তাকে বাঁচায়, সেখান থেকে বাঁচার পর তিনি আসার পর 1 বছর পরে এই বিলগ্রামের যুদ্ধ হয়। এই বিলগ্রামের যুদ্ধে তিনি শেরশাহর কাছে একদম তার যে সম্মিলিত বাহিনী, সেই বাহিনী নিয়ে যান, কিন্তু শেরশাহ ততদিনে অনেক শক্তিশালী হয়ে যায়। আগের যুদ্ধে যেহেতু হুমায়ুনকে পরাজিত করে ফেলেছে, এর ফলে কিন্তু তিনি অনেক শক্তিশালী হয়ে যায় এবং শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে এবং পরাজিত করার ফলে সম্রাট হুমায়ুনকে দিল্লি ত্যাগ করতে হয়। তিনি কিছুদিন কাবুলে ছিলেন এবং পরবর্তী সময়ে তিনি তুর্কিদের সহায়তা নিয়েছিলেন। এখন আসো, ক্লাসের স্লাইডের পড়াশোনা শেষ, এখন হচ্ছে তোমাদের পালা। আচ্ছা, ফাতেমা ইসলাম রুহি বলেছে এত বেশি পড়া এই বইয়ে যে মনেই থাকে না। হ্যাঁ, এইটা তোমাদের জন্য একটু কষ্টকর, তবে ভাইয়া এটা আহামরি এমন কোনো কঠিন কাজ না। তোমাদেরকে বারবার বলতেছি, তুমি প্রথম পড়বা প্রথম অধ্যায়ে কার পরে কে শাসক এসেছে এই নামটা তোমার খাতা লিপিবদ্ধ করবা। দ্বিতীয় অধ্যায়ে যাবা, দ্বিতীয় অধ্যায়ের পর প্রথম যে বংশটা পাবা, এই বংশর কয়জন শাসক, কার পরে কে, এটা খাতায় লিখবা। তারপরে লিখবা যে তারপরে শাসকটা কে। তারপরে তৃতীয় অধ্যায় যাবা, তৃতীয় অধ্যায় দেখবা দ্বিতীয় অধ্যায়ের সাথে কানেক্টেড, দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় আসছে। তৃতীয় অধ্যায় পড়ার পরে চতুর্থ অধ্যায় যখন যাবা, তখন দেখবা যে চতুর্থ অধ্যায়ের শেষের পরে তৃতীয় অধ্যায় শেষের পর চতুর্থ অধ্যায় আসছে। না হলে তৃতীয় অধ্যায়ের একটা হচ্ছে সাব বা একটা হচ্ছে অংশ, সেখান থেকে চতুর্থ অধ্যায় আসছে। এইভাবে একটা অধ্যায়ের পর আরেকটা অধ্যায় আসছে, একটা শাসকের পর আরেকটা শাসক আসছে, একটা বংশানুক্রমের পর আরেকটা বংশ আসছে, একটা যুদ্ধের পর আরেকটা যুদ্ধ হয়েছে, একটা সম্রাট নির্দিষ্ট। তারপরে যখন তুমি এই বংশটা সাজাইলা, যখন তুমি ওটা 2 বার দেখবা, দেখার পর যখন তোমার এই সিরিয়ালটা যখন চলে আসছে, পরপর যে সিরিয়ালটা তোমার আয়ত্তে চলে আসছে, তারপর তুমি এর মধ্যে যে গুরুত্বপূর্ণ, আমি এখানে যে স্লাইডে যেগুলো দেখাইছি গুরুত্বপূর্ণ নামগুলো দিয়েছি, এই নামগুলোর মধ্যে কার কি অবদান, কে কার কাছে কোন যুদ্ধে পরাজিত হয়েছে, কোন ক্ষেত্রে তার কি অবদান, এই জিনিসগুলো তারপর তুমি ফাইন্ড আউট করবা। ওকে, তাহলে ফাইন্ড আউট করলে দেখবা যেটা মনে থাকবে। না হলে আজকে আমি কি পড়বো? আজকে আমি সম্রাট শাহজাহান পড়বো। শাহজাহানের মধ্যে গেলা, সম্রাট শাহজাহানের মধ্যে পইরা, নূরজাহান পইরা, তুমি তাজমহল পইরা একটু ভালো লাগলো, ভালো লাগার পরে বইটা রেখে দিলা, এত পড়া যায়। পরবর্তীতে দেখলা যে তোমার কিছুই মনে নাই। হ্যাঁ, তোমার যদি এখন পড়ার পরে যখন প্রশ্ন আসবে যে শাহজাহানের বাবার নাম কি ছিল, তখন তো তোমার মনে থাকবে না। প্রশ্ন যখন আসবে যে আকবর কোন ধর্মমত প্রতিষ্ঠিত করেছে, তার নামটা কি, মনে আসবে না। আকবরের প্রধান সেনাপতির নাম কি ছিল, মনে আসবে না। তারপরে সম্রাট বাবর যে তার অটোবায়োগ্রাফি লিখেছিল, তার নামটা কি, মনে আসবে না। এই জন্যই বলতেছি তুমি খাতাটা একটু সাজাবা, কার পরে কে আসছে, অধ্যায় ভিত্তিক। প্রথম অধ্যায় শুরু করবা, কার পরে কে আসছে এটা সাজাবা, তারপর দেখবে সালও মনে থাকবে, কার পরে কে আসছে, কোন যুদ্ধে কে হয়েছে, সব মনে থাকবে। এতটুকু একটু কষ্ট করো, ইনশাল্লাহ মনে থাকবে।
ওকে, তোমরা অনেকে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো তাই না? আমি তো প্রশ্ন বলিনি, তার আগে বলেছো। আচ্ছা, ভারতের ইতিহাসে কে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন? তোমরা ইসরাত জাহান ইভা। আচ্ছা, মাইমুনা আক্তার, ফারহানা আফরিন, ওকে। রৌদ্র রৌদ্দুরে চোরাবালি, বাহ কি নাম, রৌদ্দুরে চোরাবালি। আচ্ছা, তুমি কি বুঝে শুনে নামটা দিছো? হ্যাঁ, চোরাবালির সাথে রৌদ্দুর, এটা কি সম্পর্ক তুমি বলো? তোমরা ফেসবুকে এমন এমন নাম দিয়ে আইডি খোলো, বুঝছো? একটা আইডি দেখছিলাম যে কঠিন বাতাসে লুঙ্গি আকাশে, মানে আইডির নামও দাও তোমরা রে ভাই। ওকে, ঠিক আছে, 1 নাম্বারটা তোমরা অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, সম্রাট বাবর। ঠিক আছে, এখন বলো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? ঝটপট উত্তর দাও। হ্যাঁ, মিশু দাস ভাইয়া বলেছে 1526। আচ্ছা, স্বর্ণালী ইসলাম বলেছে, হ্যাঁ ঠিক আছে। জিয়া ইসলাম, কারিমা সুইট, ওকে ওকে। পূর্ণতা ইসলাম ভাইয়া বলেছে, ইয়র রাহুল বলেছে 2 গ 1526। মিমি চৌধুরী, নাইলা আমান 2 সি, হ্যাঁ 2 গ। ওকে, তোমরা পড়াশোনা করেছ। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়? 1526। আচ্ছা, তুজুকি বাবর কোন ভাষায় রচিত বলো? সাবেদ আলী, গ। সামি আহমেদ, গ। হ্যাঁ, আগেরটা গ ছিল, অ্যান্সার রাইট রাইট। 3 নাম্বার অ্যান্সার দাও এখন তোমরা সবাই, ওকে। শেষ, কেউ নখ দেয় নাই তো এই জন্য শেষ করে পড়াচ্ছি, সমস্যা নেই। ভাইয়া এই কোর্সটা ফ্রিতে হলে ভালো হতো। হ্যাঁ ভাইয়া, ফ্রিতে তো পড়াচ্ছি ভাইয়া, তোমাদেরকে তো ফ্রিতেই পড়াচ্ছি। তোমরা যে ক্লাস করতো সেটা তো ফ্রিতেই হচ্ছে তাই না? এটা কি তোমরা কেউ পেইড করছো নাকি? এটা তো পেইড না, এটা তো ফ্রি কোর্স। তোমাদের জন্যই তো আমরা দাঁড়াইছি ভাইয়া। আচ্ছা, তুজুকি বাবর কোন ভাষায় রচিত? তোমরা ফার্সি বলছো কে? শেষ। আচ্ছা, তোমরা ফার্সি বললা কেন? ফার্সি তো উত্তর হবে না ভাইয়া। সম্রাট বাবর কি ফার্সি থেকে আগমন করেছিলেন? না, তার কিন্তু মানে বংশানুক্রম দুইটা, একটা হচ্ছে মঙ্গল আর একটা হচ্ছে তুর্কি। একটা হচ্ছে চেঙ্গিস খানের, চেঙ্গিস খানের দিক থেকে কিন্তু আছে, সেই দিক থেকে কিন্তু তিনি মঙ্গল। তাহলে উত্তর হবে, হ্যাঁ। তোমাদের মধ্যে অনেকে বলেছো ফার্সি, আসলে ফার্সি অ্যান্সার ঠিক না। মারিয়া সুলতানা তিশা বলেছ ঘ, হ্যাঁ তুর্কি। তারপর ইমা ইসলাম বলেছ তুর্কি। আশরাফুল চৌধুরী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মারিয়া মাহি তুর্কি, জেসমিন জাহান তুর্কি, তুর্কি। ওকে, বাবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন বলো? এটার উত্তর দাও। আচ্ছা, মিফতাহুল জাহান, সরি ভাইয়া আপনার, আমি দেখেছি বাট অনেকে অ্যান্সার দিয়েছেন, আমি উত্তরটা করতে পারি নাই, এই তো পড়ে ফেললাম। মিফতাহুল জাহান। আচ্ছা, 4-এর বলো, বাবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? সাকিব। আচ্ছা, মিসকাতুল মেহজাবিন ভাইয়া, ঠিক আছে ভাইয়া।
পড়ছি তো সবারটাই, হ্যাঁ তোমরা সবাই যারটা আসতেছে তারটাই পড়তেছি। হ্যাঁ, নাবিলা ইসলাম 11 বছর বয়সে, হ্যাঁ ঠিক আছে। নাইলা আমান ভাইয়া ঠিক বলেছ। নাহিদা নিধি চারের খ, হ্যাঁ 11 বছর। মারিয়া ইসলাম তিশা নুসরাত, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তোমরা সকলেই পেরেছ, ক্লাসে মনোযোগী ছিল তোমরা, মাশাল্লাহ। বলো, বাংলার নাম জান্নাতাবাদ রাখেন কে? তোমাদেরকে কিন্তু আমি লাল দাগ দিয়ে দেখাই দিয়েছিলাম, বাংলার নাম জান্নাতাবাদ রাখেন কোন মুঘল সম্রাট? বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা, আফিয়া বিথি, আমারটা পড়েন না ভাইয়া, সরি ভাইয়া, আমি তো দেখতেছি সবারটাই দেখতেছি। হ্যাঁ, এই যে আপনারটা পড়ে ফেললাম। আফিয়া বিথি 11, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। 11 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন, ঠিক আছে, কিন্তু মুঘল সাম্রাজ্যে কিন্তু 11 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন নাই। তিনি ফারগানার যে সাম্রাজ্য ছিল সেখানেই কিন্তু তিনি 11 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছেন। হ্যাঁ, তোমরা এই যে ডিফারেন্সিয়েশনগুলো এটা একটু জেনে নিও, মানে কোনটাতে কখন কোনটার সাথে রিলেটেড এটা একটু জেনে নিও, তাহলে তোমাদেরকে সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, এটা অনেকে অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, বাংলা নাম জান্নাতাবাদ রাখেন মুঘল সম্রাটের দ্বিতীয় সম্রাট, সম্রাট হুমায়ুন। এখন আসেন, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? এইটা আপনারা অনেকেই পারবেন না, যেহেতু অনেকে হয়তো পারবেন, অনেকেই পারবেন না। হ্যাঁ, যেহেতু এটা আমার এখনো পড়ানো হয় নাই। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, কিন্তু যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা কে, তাহলে অ্যান্সার হবে 6-এর অ্যান্সার কেউ দিবেন আপনারা? স্বর্ণালী খানম, হ্যাঁ ভাইয়া। মিশু দাস, হ্যাঁ আপনারা রাইট বলেছেন। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট আকবর। আর যদি বলা হয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বা প্রথম সম্রাটকে, তাহলে হবে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বলেন, কনৌজের যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে? কনৌজের যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে বলেন? হ্যাঁ, আফিয়া বিথিয়াই বলেছেন আকবর, ঠিক আছে ভাইয়া। তারপরে হচ্ছে আফরুহা কাবির শিফা, সম্রাট আকবর। আচ্ছা, 6-এ সম্রাট হুমায়ুন, এটা কে বলেছেন? না, 6-এ তো সম্রাট হুমায়ুন হবে না, 6-এ সম্রাট আকবর হবে। 6 নাম্বার অ্যান্সার সম্রাট আকবর। ঠিক আছে ঠিক আছে। 7 নাম্বার বলেন, 7 নাম্বার অ্যান্সার দেন। 7-এর, হ্যাঁ নাবিলা ইসলাম বলেছেন 1540, আফিয়া বিথি 1540, ওকে। মিষ্টি জান্নাত এ, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আমি আর তাহলে সময় না নিয়ে পরেরটাতে চলে যাই। আচ্ছা, আইনে আকবরী গ্রন্থের রচয়িতা কে? আইনে আকবরী গ্রন্থের রচয়িতা কে? এইটা এই স্লাইডে আনাটা ঠিক হয় নাই, যেহেতু এই ক্লাসটা আমি আপনাদের নেই নাই, পরবর্তী ক্লাসে আমরা পাবো। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার দিতে হবে না। যদি কি আনসার জেনে থাকেন তাহলে ভালো, এটার অ্যান্সার আজকে দিতে হবে না, পরবর্তী ক্লাসে দিবেন, সমস্যা নেই। এখন বলেন, বাবর কাদের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেন? বা এই যে মুঘল সাম্রাজ্যে বাবর যে আসেন, হ্যাঁ ইব্রাহিম লোদিকে পরাজিত করেন, এখানে কাদের আমন্ত্রণ পেয়েছিলেন? এই জিনিসটা একটু তোমরা অ্যান্সারটা দাও, এটা তো তোমাদেরকে বারবার বলে দিয়েছি। 9 নাম্বার অ্যান্সারটা দাও। হ্যাঁ, 8-এর ঘ, জিয়া ইসলাম ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, বাট যেহেতু এটা আমি পড়াই নাই এই জন্য অ্যান্সারটা আজকে নিচ্ছি না। হ্যাঁ, নাবিলা ইসলাম ভাইয়া, আবুল ফজল, ওকে ঠিক আছে। 9 নাম্বার অ্যান্সারটা দাও ভাইয়া সবাই। বাবর কাদের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেন? হ্যাঁ, অনেকেই বলেছেন, ঠিক আছে ভাইয়া। নাইলা আমান, জিয়া ইসলাম, আশরাফুল চৌধুরী, লিমামণি, মিশু দাস, ইমা ইসলাম, মিষ্টি জান্নাত, নাবিলা ইসলাম, মোহাম্মদ জিসান, নাইলা আমান, হ্যাঁ ভাইয়া।
আচ্ছা, সামির হোসেন সামির 9-এর ক। হ্যাঁ ভাইয়া, আপনারটাও রাইট। ওকে ভাইয়া। এই নাইলা আমান, আপনি বারবার অ্যান্সার করছেন, এই কারণে আপনারটা বারবার আসতেছে, আরগুলো আমি পড়তে পারতেছি না, আর বলতেছে ভাই আমারটা দেখেন না, আমারটা দেখেন না। নাইলা আমান, আপনি পারছেন ঠিক আছে, তবে আপনি দুষ্টামি করছেন। আপনি বারবার অ্যান্সারটা লিখছেন, এই কারণে অন্যটা দেখতে পারি নাই। ওকে, হ্যাঁ, বাবর কাদের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন? কাদের আমন্ত্রণ এসেছিলেন? আমন্ত্রণ এসেছিলেন হচ্ছে আলম খান এবং দৌলত খান, ঠিক আছে? আলম খান লোদি এবং দৌলত খান। দেখো 10 নাম্বার, সম্রাট আকবর রাষ্ট্রীয় ব্যাপারে হিন্দু মুসলিমদের সমন্বয় সাধনে কি পদক্ষেপ নিয়েছিলেন? আচ্ছা, এটাও তোমাদের প্রয়োজন নাই, এটা পরবর্তী স্লাইডে আসবে। এবার বলো, এটা লাস্ট। তুর্কি শব্দ বাবর শব্দের অর্থ কি? তুর্কি শব্দ বাবর শব্দের অর্থ কি বলো? 11 নম্বরের অ্যান্সার কি হবে বলো? হ্যাঁ, আমার ক্লাস প্রায় শেষ। রিয়া ইসলাম ভাইয়া, হ্যাঁ আমার ক্লাস শেষ, জাস্ট হচ্ছে এরপরে মনে হয় আর একটা আছে তোমাদের এমসিকিউ দিয়ে শেষ। হ্যাঁ হ্যাঁ, 11-র ক। ওকে, ইউআর রাহুল বলেছে 11-র ক। তানবিন তিথি 11-র ক। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। সালসাবিলা হক, ঠিক আছে ভাইয়া। নাবিলা ইসলাম, হ্যাঁ। তুর্কি শব্দ তুর্কি শব্দ বানান, বাবর শব্দটা তুর্কি থেকে আগত তুর্কি শব্দ, এর অর্থ হচ্ছে সিংহ। ওকে, দেখো 12 ভূঁইয়াদের প্রধান কে ছিলেন? 12 ভূঁইয়াদের প্রধান ছিলেন ঈশা খাঁ। যেহেতু সময় কম সেহেতু আমি আর তোমাদের এটা নিচ্ছি না। আবারও তোমাদের শেষ সময় শুধু এতটুকুই বলতে চাই ভাইয়া, যে আমাদের এফআরবি কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে, এফআরবি কোর্সে ভর্তি শুরু হয়ে যাবে। তোমরা এখনও যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করে ফেলো। শেষ। হ্যাঁ, এটা দেখো আমাদের ভর্তি শুরু হচ্ছে 24 তারিখে এবং ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 12 তারিখে। ওকে, তারপরে আমাদের হচ্ছে ক্লাস শুরু হবে 20 তারিখে। ওকে, আর কি কি পাবা তোমাদেরকে বলে দিয়েছি, আরেকবার শুধু এক নাগারে বলে দিই। তোমরা এখানে সিকিউ তোমরা হচ্ছে রিটেন এক্সাম দিতে পারবা। তোমরা 16 সাল থেকে 25 সাল পর্যন্ত সমস্ত পরীক্ষার এমসিকিউ এবং বোর্ড কোশ্চিন তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। সার্বক্ষণিক মেন্টারশিপ পাবা, এখানে আরেকটা জিনিস পাবা, প্রত্যেকটা লাইভ ক্লাস পাবা, এবং এর আগে যেটা আমাদের এফআরবি 3.0 কোর্স ছিল সেই কোর্সের রেকর্ডেড ক্লাসগুলো পাবা। ওকে, আর যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারবা, আমরা তোমাদেরকে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, পরবর্তী ক্লাসে দেখা হবে সেই আশায় ব্যক্ত রাখছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।